অফিসের বসকে ভয় পাওয়া দোষের কিছু না, কিন্তু ভয় লাগাম ছাড়া হওয়াটা দোষের। আর এই দোষে দোষী হতে রিমঝিমকে বাধ্য করেছে তার অফিসের বস মিস্টার অর্কিড। রিমঝিমের নামটা যেমন অদ্ভুত আর মিষ্টি, তেমনই সে দেখতেও খুব মিষ্টি। বাচ্চা বাচ্চা চেহারা, বোকা বোকা কথাবার্তা, সাথে চঞ্চল আর দুষ্ট প্রকৃতির। কিন্তু মিস্টার অর্কিডের হয়তো সেটা পছন্দের না, তাই তিনি সবসময় রিমঝিমকে বকার ওপরেই রাখে। শহরের প্রথম সারির একজন বিজনেসম্যান অর্কিড। মুডি, গম্ভীর, সিরিয়াস টাইপের ছেলে। কথা বলে কম, নিজের যা ভালো লাগে তার উল্টা কিছু মেনে নিতে পারে না সহজে। রিমঝিম অর্কিডের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই তাকে অফিস শুরু হওয়ার আগে অফিসে আসতে হয়, যেন অর্কিডের আগে এসে সব কাজ এগিয়ে রাখতে পারে। আজকেও তার ব্যতিক্রম কিছু হলো না। সকাল হতে না হতেই অফিসে এসে সব ফাইল ঠিকঠাক করে রেখে এসে নিজের ডেস্কে বসলো রিমঝিম। সব করে ফেলেছি, এবার নিশ্চিন্ত আমি। আজ আর বকা খেতে হবে না। বলতে বলতে রিমঝিম তার ব্যাগে কিছু খুঁজতে লাগলো। উফ, এত সকালে অফিসে আসতে হয়, একটু সাজতেও পারি না। লা 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 লা। দেখি তো এই লিপস্টিকে আমাকে কেমন লাগে। যদিও জানি আমাকে সুন্দর লাগবে, আমাকে সব কিছুতেই সুন্দর লাগ। এইটুকু বলেই থেমে গেল রিমঝিম, কারণ কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রিমঝিমের সামনেই চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে তার বস। অর্কিডকে দেখেই লিপস্টিকটা হাত থেকে পড়ে গেল। স্যার, আপনি এখানে? তাহলে আমার কি এখন অফিসে আসা ছেড়ে দেওয়া উচিত? না না, আমি তা বলিনি। আপনি তো সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তাই বলছিলাম এত সকালে কি করে আসলেন। আপনি আমার ব্যাপারে একটু বেশি জানেন, তাই আপনার এই অবস্থা। যাই হোক, মিস রিমঝিম, আপনার কি মনে হয় আমি কোনো ফিল্ম প্রডিউসার? মানে স্যার? আপনাকে দেখলে নিজেকে মনে হয় প্রডিউসার, আর আপনি একজন সুপার মডেল। আপনাকে কতবার বলেছে এত মেকআপ করে অফিসে আসবেন না? আমার কথা কি আপনার কানে যায় না? এত মেকআপ কোথায় করেছি স্যার? একটু তো শুধু লিপস্টিক লাগিয়েছি শুধু। একটু লাগিয়েছেন? ওকে, ফাইন। এই একটুর জন্য আপনার বেতন থেকে একটু করেই টাকা কেটে নেওয়া হলো। মানে কি স্যার? মানে এই মাসে আপনার বেতন থেকে 10,000 টাকা কেটে নেওয়া হবে। কি বলছেন স্যার? আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি আরো অনেক কিছুই করতে পারি, দেখবেন নাকি? বাই দ্য ওয়ে, আপনি পারলে আমি পারবো না কেন? আমি আপনার বস, আপনাকে নিষেধ করেছে এত সেজেগুজে থাকবেন না আপনি। আমার কথা একদমই মানেন না। এখন আমার কি করা উচিত জানেন? কি স্যার? আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া, কিন্তু আমি তা না করে সামান্য বেতন কেটেছে। আপনার আর কিছু বলার আছে? স্যার, আমি আমার দায়িত্ব তো ভালো করে পালন করি, তাহলে বেতন কাটবেন কেন? তাছাড়া একটু সাজলে কি হয়? আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? রেজিগনেশন লেটারটা কি আমি দেব নাকি আপনি? না না, আমি তো মজা করছিলাম স্যার। আপনি করবেন কেন? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি মেকআপ করাতে কখনো ক্লান্ত হন না? যখন দেখি তখনই মেকআপ করতেই থাকেন। এত মেকআপ করার পিছনে রহস্যটা কি? মনে মনে রিমঝিম বলল। সেটা আপনার মতো বদমেজাজি স্যার কিভাবে বুঝবে? কিছু বলছেন? যা বলে মনে মনে না বলে সরাসরি বলুন। কই, আমি কিছু বলছি না তো স্যার। গুড। যাই হোক, বকবক করা বাদ দিয়ে আমার কেবিনে এসে আমার সারাদিনের শিডিউলটা বলুন। জি জি, আপনি যান, আমি এক্ষুনি আসছি স্যার। দূর, ঘোড়ার ডিম ভালো লাগে না। সকাল সকাল আমার 10,000 টাকা জলে চলে গেল। আসছে মেকআপ কেন করেন? কেন করি বুঝেন না? হার্টলেস লোক কোথাকার। আমি যে আপনাকে দেখানোর জন্যই সাজি, কবে বুঝবেন সেটা? মিস রিমঝিম, আমি আপনাকে কিছু একটা করতে বলেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপের কথা ভাবতে বলিনি। মেকআপের চিন্তা বাদ দিয়ে এখনই আমার সাথে আসুন। জি জি স্যার, আমি এক্ষুনি আসছি। রিমঝিম কথা না বাড়িয়ে তাড়াতাড়ি অর্কিডের পিছু পিছু গেল। রিমঝিম প্রায় 3 বছর থেকে এই অফিসে চাকরি করছে, আর দীর্ঘদিন থেকেই অর্কিডের ওপর ক্রাশ খেয়ে বসে আছে। যদিও অর্কিড সব সময়ই শাসনের ওপর রাখে, কিন্তু সে রিমঝিম ব্যতীত অফিসের কারোর সাথে এতক্ষণ কথা বলে না। রিমঝিমের সাথে যতক্ষণ কথা বলল, রিমঝিমের জায়গায় অন্য কেউ থাকলে তাকে এতক্ষণ চাকরি থেকে বের করে দিত। রিমঝিম ভাবে অর্কিডও হয়তো তাকে পছন্দ করে, তাই সবসময় নানানভাবে অর্কিডকে বোঝাতে চায় যে সে তাকে পছন্দ করে।
কিন্তু অর্কিডকে পছন্দের কথা বলতে পারেনি, কারণ অর্কিড সেই সুযোগ দেয়নি। রিমঝিম অর্কিডের পিছু পিছু তার কেবিনে গেল। রিমঝিমকে কেবিনে দেখে অর্কিড বলল, কি ব্যাপার, খালি হাতে আসছেন কেন? কফি নিয়ে আসুন। স্যার এত সকালে কফি? ক্যান্টিনের স্টাফরা তো এখনো আসেনি। আমায় কি আপনার বোকা মনে হয়? ক্যান্টিনের লোক যে আসেনি সেটা আমি নিশ্চয়ই জানি, আর জেনে আপনাকে বলেছে। তবে ক্যান্টিনে যেতে বলিনি, আপনাকে বানিয়ে আনতে বলেছে। যান, গিয়ে কফি বানিয়ে আনুন। আমি বানাবো? তো কি আমি বানাবো? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। নাকি শুধু মেকআপ করতেই জানেন, কফি বানাতে পারেন না? না না, আমি কফি বানাতে পারি স্যার, আমি এক্ষুনি আসছি। বলে রিমঝিম বাইরে যেতে চাইলে সাথে সাথে অর্কিড পিছন থেকে বলল, উফ মিস রিমঝিম, এদিকে কোথায় যাচ্ছেন? রিমঝিম মুখ ভোতা করে জবাব দিল, কফি আনতে স্যার। মাঝে মাঝে ভাবি আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত, নাকি যে আপনাকে চাকরিটা দিয়েছে তাকে বের করা উচিত। মানে কি স্যার? যদি আমি ব্যতীত অন্য কেউ আপনাকে জবের জন্য সিলেক্ট করতো, এতদিনে তাকে আমি অফিস থেকে বের করে দিতাম। আপনার এত মাথা মোটা মেয়েকে আমি কেন যে চাকরিতে রেখেছে কে জানে। হোয়াট এভার, ওদিকে কোথায় যাচ্ছেন? কফি আনতে। ক্যান্টিন যে বন্ধ সেটাকে আমার মনে করে দিতে হবে? ওমা তাই তো, ক্যান্টিন তো বন্ধ, আমি কোথায় যাচ্ছি? স্টুপিড গার্ল। আমার রেস্টরুমে কফি মেকার আছে, সাথে কফিও, গিয়ে বানিয়ে আনুন। আপনার রুমে? কিন্তু আপনার রুমে তো কাউকে অ্যালাউ করেন না। আমার পার্সোনাল স্টাফে যে কেউ হাত দিক, আমি সেটা চাই না। তার মানে এই না সে অধিকার কারোর কখনো হবে না। মানে বুঝলাম না স্যার। আপনাকে বুঝতে বলিনি, কফি বানাতে বলেছে। আপনাকে আমি এবার সত্যি সত্যি অফিস থেকে বের করে দেব। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। বলেই রিমঝিম রেস্টরুমের দিকে দৌড়ালো আর কিছুক্ষণ পর কফি নিয়ে এসে বলল, স্যার আপনার কফি। গুড, এবার আজকে শিডিউলটা বলুন। রিমঝিম তাড়াতাড়ি ডায়েরির পাতা উল্টে বলল, আজকে দুপুরে আপনার 2টা মিটিং আছে, আর রাতে বাসায় পার্টি আছে। আঙ্কেল বারবার করে বলেছেন আপনি যেন পার্টিতে উপস্থিত থাকেন। হুম, বুঝছি। আচ্ছা, আপনি এখন যেতে পারেন, তবে মেকআপ করতে বসবেন না। আসছে মেকআপ করবেন না কেন? মেকআপ করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? রিমঝিম, আমি কিন্তু শুনতে পাচ্ছি। আমি কিছু বলিনি স্যার। বলেই ছিমছিম দৌড়ে নিজের ডেস্কে চলে গেল। কিছুক্ষণ পর কেউ একজন বলল, এক্সকিউজ মি। রিমঝিম মুখ তুলে তাকিয়ে দেখলো একটা মেয়ে তার ডেস্কের সামনে দাঁড়িয়ে তাকেই প্রশ্ন করছে। রিমঝিম সুন্দর করে বলল, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? জান কি রুমে আছে? জান? উফ, আমিও না, কাকে কি যে বলি। তুমি তো সামান্য সস্তা কর্মচারী, তুমি কি করে অর্কিডের নিকনেম জানবে? বাই দ্য ওয়ে, আমি অর্কিডের কথা বলছিলাম। ও কি রুমে আছে? আমি রুমে যাচ্ছি। বলে মেয়েটি অর্কিডের কেবিনে যেতে লাগলো। রিমঝিমও তার পিছু পিছু ছুটল। ম্যাম ম্যাম কোথায় যাচ্ছেন? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন না। রিমঝিম মেয়েটাকে আটকাতে চাইলেও সে কোনো কথা শোনে না, সোজা অর্কিডের ক্যাবিনে চলে গেল। রিমঝিম পিছু ছুটল। অর্কিড তখন মিটিংয়ে ব্যস্ত ছিল। এই মুহূর্তে দুজন তার কেবিনে ঢোকায় সে বিরক্ত আর রাগী চোখে তাকালো, তবে মেয়েটার দিকে না, রিমঝিমের দিকে। রিমঝিম অর্কিডের না বলা কথা বুঝে নিয়ে মাথা নিচু করে বলল, আই এম সরি স্যার, ইটস মাই ফল্ট। সরি বলতে হবে না। যাই হোক, আজকের মিটিং এই পর্যন্তই, আপনারা সবাই যেতে পারেন। অর্কিড বলতেই অফিসের সবাই যে যার মতো চলে গেলেন, শুধু রিমঝিম দাঁড়িয়ে আছে। মিস রিমঝিম, জি স্যার। আমি সবাইকে যেতে বলেছি। রিমঝিম বুঝতে পারেনি যে অর্কিড তাকেও যেতে বলেছিল। আই এম সরি স্যার, এক্ষুনি যাচ্ছি। বলে রিমঝিম তাড়াতাড়ি ক্যাবিন থেকে বেরিয়ে আসলো, কিন্তু হুট করেই মনে খটকা লাগলো। স্যার তো আমাকে কখনো এভাবে বেরিয়ে যেতে বলে না, তাহলে এই মেয়েটা কে যে পারমিশন ছাড়া কেবিনে ঢুকে গেল? তবুও স্যার কিছু বলল না, উল্টো তার জন্য মিটিং ক্যান্সেল করে দিল। বাই এনি চান্স উনি স্যারের কোনো আপনজন নয় তো? এসব ভেবে অর্কিডের ক্যাবিনে লাগানো দরজার দিকে তাকালো। বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, কেউ বের হচ্ছে না। সময় যত যাচ্ছে রিমঝিমের অস্থিরতা তত বাড়ছে। নিজের ক্রাশের সাথে অন্য কোনো মেয়ে সময় কাটালে সেটা মেনে নেওয়ার যায় কি? অবশ্যই না।
কিন্তু রিমঝিম মেনে নিতে বাধ্য, কারণ নিজের বসের ওপর খবরদারি করার অধিকার তার নেই। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, মন কি আর এসব মানে? রিমঝিমের মন মেজাজ আজ বড্ড খারাপ হয়ে আছে। ঘড়িতে 6টা বাজতেই যেন স্বস্তি পেল। রিমঝিম 1 মিনিট হেরফের না করে অফিস ছুটি হওয়ার সাথে সাথেই বেরিয়ে গেল। যদিও প্রতিদিন অর্কিডকে জিজ্ঞেস করে বাসায় যায়, কিন্তু আজ অর্কিডকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি। অফিস থেকে বের হয়েই বিড়বিড় করতে লাগলো। মেয়ে দেখেই একদম গলে গেল। প্রতিদিন তো আমাকে জ্বালিয়ে মারে, 1 মিনিটের জন্য চোখের আড়াল হতে দেয় না। রিম এটা আনো, ওটা আনো, রিম এটা করো, ওটা করো। আর আজ একটা বাড়ির জন্য আমাকে ডাকার প্রয়োজন মনে করলো না। কেন রে, কেন? ওই মেয়ে কি আমার চেয়ে বেশি সুন্দরী যে তাকে পেয়ে আমার কথা মনেই পড়লো না? সারা দিন ধরে দরজা লাগিয়ে কিসের এত গল্প করতে হলো? রিমঝিম রাস্তায় দাঁড়িয়ে বিড়বিড় করছিল। ঠিক তখনই গাড়ির হর্ন বেজে উঠল। রিমঝিম চোখ তুলে তাকাতেই দেখল অর্কিডের গাড়ি। অর্কিড গাড়ি দরজা দিয়ে রাগী চোখে তাকিয়ে দেখে তাকে। রিমঝিমের এতক্ষণের সব বকবক মাথা থেকে বেরিয়ে গেল। এগিয়ে গিয়ে বলল, স্যার আপনি এখানে? রিমঝিমের কথা শেষ হতেই অর্কিড গাড়ি থেকে নেমে আসলো। কর্কশ কণ্ঠে বলল, আপনি নিজেকে কি ভাবেন মিস রিমঝিম? মানে? আপনি কার অনুমতিতে অফিস থেকে বেরিয়েছেন? স্যার অফিস ছুটি হয়ে গিয়েছে, তাই আমি চলে এসেছি। এতে অসুবিধা কোথায়? একজন পিএর কাজ এবং দায়িত্ব কি আপনাকে নতুন করে শেখাতে হবে? মানে কি, অফিস আওয়ার তো শেষ। আপনার কাজের সাথে অফিস আওয়ারের কোনো যোগাযোগ নেই। আমি যখন বলবো তখন আপনার অফিস শুরু হবে, আর আমি যখন বলবো তখনই শেষ হবে, বুঝছেন? আমি সব কাজ শেষ করেই এসেছি স্যার। আবার মুখে মুখে কথা বলছেন। জাস্ট 10 সেকেন্ড সময় দিচ্ছে, এর মধ্যে গাড়িতে উঠবেন, তা না হলে আপনাকে আর কাজে আসার দরকার নেই। রিমঝিম কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসল, কারণ সে জানে অর্কিডের কথার নড়চড় হয় না। এখন কিছু বলবে তাকে সত্যিই কাজ থেকে বের করে দিবে। গাড়ি চলছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জানে না রিমঝিম। প্রশ্ন করার ইচ্ছা হলেও করার উপায় নেই, কারণ অর্কিড বেজায় ক্ষেপে আছে। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে থামলো বিরাট বাংলোর সামনে। রিমঝিম গাড়ি থেকে নেমে অবাক চোখে তাকিয়ে রইল। বিরাট বাংলো সেজেছে নিয়ন আলোয়, চারদিকে গেস্টদের সমাগম। রিমঝিম এবার প্রশ্ন করেই বসল, স্যার আমরা এখানে এসেছি কেন? অর্কিডের ঝটপট উত্তর, অবশ্যই পার্টিতে এসছে, আর আপনি আজ আমার পার্টনার। আই মিন পার্টিতে আমাকে কোম্পানি দিবেন। মানে কি স্যার? আমি বেশি কথা পছন্দ করি না জেনেও বারবার হয়তো প্রশ্ন কেন করেন? ভেতরে চলুন। রিমঝিম কিছু বুঝে উঠতে না পারলেও অর্কিডের সাথে গেল। অর্কিড গেস্টদের সাথে রিমঝিমকে পরিচয় করিয়ে দিচ্ছিল। সব ঠিকই ছিল, রিমঝিমও খুশি ছিল, কিন্তু হঠাৎ সব বদলে গেল। হঠাৎ সকালের সেই মেয়েটা পার্টিতে এসে হাজির হলো, আর এসেই অর্কিডকে জড়িয়ে ধরল। অর্কিডও হাসি মুখে জড়িয়ে নিল মেয়েটাকে। তারপর কিছুক্ষণ পর মেয়েটাকে ছেড়ে দিয়ে বলল, তুমি স্টেজে যাও, আমি আসছি। মেয়েটা চলে যেতেই অর্কিড রিমঝিমের দিকে তাকালো। রিমঝিমের ভেতর কি হচ্ছে সেসবের তোয়াক্কা না করে অর্কিড বলল, রিম, আপনার হাতের আংটিটা কি গোল্ডের? রিমঝিম নিজের হাতের দিকে একবার তাকিয়ে জবাব দিল। জি মানে কেন স্যার? অর্কিড উত্তর না দিয়ে এগিয়ে এসে রিমঝিমের হাত ধরল, তারপর আংটিটা খুলে নিল। স্যার কি করছেন এসব? অ্যাকচুয়ালি জেনির জন্য একটা রিং কিনেছিলাম, ভুলে সেটা অফিসে ফেলে এসছে। ও যদি জানতে পারে আমি গিফট আনিনি তাহলে কষ্ট পাবে, তাই আপনারটা নিয়ে নিলাম। এটা ওকে দিয়ে দিই, নতুনটা আপনি নিয়ে নিন। মানে কি, আমি আপনার আংটি নিব কেন? চিন্তা করবেন না, আমার কেনা রিংটা ডায়মন্ডের, আর যদি নতুনটা নিতে না চান এটা যত প্রাইস আমি দিয়ে দেব। তাছাড়া বসকে বিপদমুক্ত করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। বলে অর্কিড স্টেজের দিকে চলে যায় আর জেনিনকে আংটি পরিয়ে দিল। সবাই অবাক চোখে তাকিয়ে রইল। এত অবাক নয়নের মাঝে দুটো অশ্রুসিক্ত চোখও ছিল, যা কারোর নজরে পড়েনি। রিমঝিম নিজের কান্না আটকাতে কোনো রকমে পার্টি ছেড়ে বেরিয়ে আসে। রাস্তার পাশ দিয়ে হাঁটছে, আর চোখে বারবার অর্কিডের আংটি পরানো দৃশ্যটা ভাসছে। রিমঝিম আর সহ্য করতে পারল না। হাঁটতে হাঁটতে এসে একটা নাইট ক্লাবের সামনে থামল, আর নিজেই নিজেকে বলল,
শুধু বড়লোকরাই কেন মজা করতে পারে, আমরা কেন নই? স্যার, আপনি তো জানতেন আমি আপনাকে পছন্দ করি, তবু কি করে পারলেন অন্য একটা মেয়েকে আংটি পরাতে, তাও আবার আমার আংটি? কি করে পারলেন এত বড় খেলা আমাকে নিয়ে খেলতে? আমরা গরিব বলে আমাদের মন থাকতে নেই, তাই না? আমাদের নিয়ে খেলা করা যায়, তাই তো? না স্যার, আমাকে নিয়ে খেলতে আপনাকে দিব না, আপনাকে আমি জিততে দিব না। এক রাতে বিয়ে করা সম্ভব না, কিন্তু আমি আজ কারোর না কারোর সাথে ওয়ান নাইট স্পেন্ড করব। তারপর আপনাকে বুঝিয়ে দেব শুধু আপনারা নয়, আমরাও পারি মানুষকে নিয়ে খেলতে। আপনার জন্য আমার কোনো ফিলিংস নেই, প্রমাণ করে দিব। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল রিমঝিম। তারপর নাইট ক্লাবের ভেতরে পা বাড়ালো। নাইট ক্লাবের সবটা জুড়ে লোকজনের সমাগম। চারদিকে উচ্চস্বরে গান বাজছে, টেবিলে সাজিয়ে রাখা দেশি বিদেশি সব ড্রিঙ্কস। সেখানে থাকা সবাই নিজেদের পার্টনারের সাথে মজা করছে, কেউ ড্রিঙ্কস করছে, কেউ আবার পাশের জনের হাত ধরে নাচানাচি করছে। সাধারণত নাইট ক্লাবে এমনটাই ঘটে, কিন্তু এসব কিছুর মধ্যে একজনকে বেশ বেমানান লাগছে, আর সেটা হলো রিমঝিম। নাইট ক্লাবে সবাই মজা করতে আসলেও রিমঝিম এসেছে অন্য কারণে। সে টেবিলের এক কোণে বসে একের পর এক ড্রিঙ্ক নিচ্ছে। রিমঝিম এতক্ষণে যে নিজের তাল সামলাতে না পেরে বেসামাল হয়ে পড়েছে তাতে সন্দেহ নেই। সে গলা ছেড়ে বলল, আর একটা ড্রিঙ্ক প্লিজ। ওয়েটার রিমঝিমকে ড্রিঙ্কস না দিয়ে প্রশ্ন করল, ম্যাডাম এখানে একা এসেছেন? কেন? এখানে কোথাও কি লেখা আছে যে পার্টনারের সাথে আসতে হবে? ঠিক তা না, কিন্তু আপনি অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছেন ম্যাম। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি ড্রিঙ্ক দিন। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, আমি কি টাকা দিচ্ছি না? তাহলে কেন দিবেন না কেন? ওয়েটার কথা না বাড়িয়ে ওয়াইন এনে দিল। রিমঝিম কিছুক্ষণের মধ্যেই মাতাল হয়ে গেল। কেন স্যার, আপনি কেন আমায় ভালোবাসলেন না? আমি কতবার বোঝাতে চেয়েছি আমি আপনাকে ভালোবাসি, গত 3 বছর ধরে বোঝাতে চেয়েছি, আপনি নিজেও তো বুঝতেন, তবু কেন এমন করলেন? কেন ভালোবাসলেন না আমাকে? বলতে বলতে কেঁদে ফেলল রিমঝিম। তখন পিছন থেকে কেউ একজন বলে উঠল, আপনি কাঁদছেন কেন? কথাটা শুনে রিমঝিম মুখ তুলে তাকালো আর অবাক হয়ে বলল, আপনি? না, আপনি না। বলে আবার মুখ গোমরা করে নিল। কি হলো? আমি কি? সবটা বলুন। আপনি দেখতে আমার একদম বসের মতো। কি আবল তাবল বকছেন? আপনাকে এত ড্রিঙ্ক কে দিয়েছে? এত ড্রিঙ্ক করেছেন যে নিজেকে সামলাতে পারছেন না? আপনি আমার বসের মতো কথা বলছেন কেন? কারণ আমি তোমার বস। স্টুপিড। আপনি আমার বস হলে আপনি এখানে কেন? অর্কিড মনে মনে বলল, কারণ আমি একটা ইডিয়েট। আমি ভেবেছিলাম এত রাতে মেয়েটা একা একা কোথায় চলে গেল, ওর কোনো বিপদ হয়নি তো? কে জানতো তিনি শুধু মেকআপ না, নাইট ক্লাবও চিনে। রিমঝিম হঠাৎ করেই অর্কিডের একদম কাছে এসে অর্কিডের দিকে তাকালো, তারপর বলল, আপনি আমার বস না, আপনি শুধু আমার বসের মতো দেখতে। আমার বস আমার কথা ভাবে না, হি ইজ এ বাস্টার্ড। রিমঝিমের কথায় অর্কিড পুরাই অবাক হয়ে গেল। কি? বাস্টার্ড? রিমঝিম উত্তরে বলল, বাস্টার্ড, অ্যান্ড আই হেট দিস বাস্টার্ড। অর্কিড এবার বেশ রেগেই বলল, আপনি ওনাকে বাস্টার্ড বলছেন? এটা আপনার বস জানতে পারলে আপনার কি অবস্থা হবে জানেন? রিমঝিমের আবারও স্বাভাবিক উত্তর, জানি, শাস্তি দিবে, আমাকে চাকরি থেকে বের করে দিবে। অর্কিড মনে মনে বলল, কিন্তু মুখে বলল, তা আপনার কেন মনে হলো আপনার বস একটা বাস্টার্ড? কারণ উনি আমার সাথে মিষ্টি করে কথা বলেন, অন্য কারোর সাথে এভাবে কথা বলেন না, সব সময় আমার কেয়ার করেন, অন্য সবাইকে ভাগা দেন। বাহ, সাবাস। এই জন্য উনি বাস্টার্ড? না, এই জন্য না, উনি আমার সাথে এত ভালো ব্যবহার করেন যে আমি ভাবতাম উনি আমায় ভালোবাসেন, কিন্তু উনি আমায় বাসেন না। বলে আবার ভ্যা করে দিল রিমঝিম। আরে কি যন্ত্রণা, এখানে কাদের কি হলো? এমন তো হতে পারে উনি আপনাকে ভালোবাসে। না, বাসে না,
কিভাবে বুঝলেন আপনি? বুঝেছি, কারণ ওনার গার্লফ্রেন্ড আছে। রিমঝিমের কথায় অর্কিড আবারও ভেবাচাকা খেল। কি কি আছে? গার্লফ্রেন্ড। অর্কিড মনে মনে বলে উঠল, গার্লফ্রেন্ড? আমার আবার গার্লফ্রেন্ড আসলে কোথায়? আই হেট ইউ মিস্টার অর্কিড, আই হেট ইউ। রিমঝিমের কান্নার শব্দে অর্কিডের ধ্যান ভাঙল। আরে এভাবে কাঁদছেন কেন? ওনার প্রেমিকা থাকুক না থাকুক তাতে আপনার কি? আপনি কোনাকে পছন্দ করেন? পছন্দ? আমি ওনাকে পছন্দ করি না, ভালোবাসি। সেই যে ওনাকে প্রথম দিন দেখেছিলাম সেই দিন থেকে ভালোবাসি। 3 বছর থেকে আমি ওনাকে ভালোবাসি। রিমঝিমের কথা শুনে অর্কিড চোখ বড় বড় করে তাকালো। তাহলে এতদিন বলেননি কেন মিস? আমি বলতে চেয়েছিলাম কিন্তু উনি বলার সুযোগই দেয়নি। আচ্ছা যাই হোক, কাঁদবেন না প্লিজ। এভাবে কাঁদলে লোকে কি ভাববে? আমি কাঁদবো, আমার অনেক কান্না পাচ্ছে। উফ, কান্নাটা থামান প্লিজ। এমনও তো হতে পারে আপনার বসও আপনাকে ভালোবাসবে। না না, বাসবে না, বাসতে হবেও না। এতদিনে যখন বাসেনি আর বাসার দরকারও নেই। তাহলে কাঁদছেন কেন? আমি ওনাকে ভুলে যেতে চাই, কারণ ওনার গার্লফ্রেন্ড আছে। মনে মনে অর্কিড বিরক্ত হয়ে বলল, উফ, আবার সে গার্লফ্রেন্ড? কাকে আমার প্রেমিকা ভাবছে কে জানে। যাই হোক রিমঝিম, এখন অনেক রাত হয়ে গিয়েছে। আজ ভুলার দরকার নেই। আজ যতটুকু ভুলেছ তাতেই হবে। বাকিটা অন্যদিন এসে ড্রিঙ্ক করে ভুলে যাও, কেমন? এখন বাসায় চলো প্লিজ। না না, আমি আজকেই ভুলবো। 3 বছরের ভালোবাসা একদিনেই ভুলে যাবে? একদিনে না, এক রাতেই ভুলে যাব। আমি সব প্ল্যান করে রেখেছি। ড্রিঙ্ক করে কাউকে ভোলা যায় না। তাহলে কিভাবে ভোলা যায়? আর ড্রিঙ্ক করে যখন ভোলা যায় না, তাহলে ড্রিঙ্ক করেছে কেন? একজনের পরিবর্তে অন্যজনকে ভোলা যায়, কিন্তু আমি আমার বসকে অনেক ভালোবাসি, তাই ওনার পরিবর্তে অন্যজনকে মেনে নেওয়া সম্ভব না। আর আমি যেটা করতে চলেছি সেটা স্বাভাবিক অবস্থায় করা সম্ভব না, তাই ড্রিঙ্ক করেছি। আপনি কি করতে চলেছেন? শুনুন, আমি ওনাকে ভুলে যেতে চাই। ওনার গার্লফ্রেন্ড আছে আর আপনি ওনার মতো দেখতে, তাই আপনার সাথে 1 নাইট স্পেন্ড করে ওনাকে ভুলে যেতে চাই। প্লিজ না বলবেন না, শুধুমাত্র এক রাতের জন্য। রিমঝিমের কথা শুনে অর্কিড নিজেকে আটকাতে পারল না। ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল রিমঝিমের গালে। ধমক দিয়ে বলে উঠল, তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? আপনি আমায় মারলেন কেন? রিমঝিম প্লিজ কেঁদো না। আমি তোমার কথা শুনে নিজের রাগ সামলাতে পারিনি। আই এম সরি ডিয়ার। আমি মারার জন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? আমি সিনেমায় দেখেছি ব্রেকআপের পর সবাই এমনটাই করে, তাহলে আমি কেন পারবো না? আমাকে কেন কেউ পছন্দ করে না? আপনিও আমায় পছন্দ করেননি, তাই মেরেছেন। ঠিক আছে, আমাকে যখন আপনার পছন্দ না, আপনাকে আমার সাথে থাকতে হবে না। আপনি আমার বসের মতো দেখতে, তাই আপনাকে দিয়ে ওনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনার যা পছন্দ না। অর্কিড মনে মনে বলল, কি অদ্ভুত মেয়ে, আমাকে বলতে আমার সাথে রাত কাটাতে চাচ্ছে। আপনার যখন আমাকে পছন্দ না, আমি অন্য কারোর সাথে যাব। 1 নাইট স্ট্যান্ড না করে আমি কোথাও যাব না। আপনি আমার সাথে নাইট স্ট্যান্ড করতে না চাইলে আমি অন্য কারোর সাথে করব। কি করবে তুমি? ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দে। আর একটা কথা বলবো না, বাসায় চলো বলছি। বললাম তো আমি যাব না, আমি হোটেলে যাব। রিমঝিম, সিন ক্রিয়েট করো না। আমি জানি তোমার গায়ে হাত তোলার অধিকার আমার নেই, কিন্তু তুমি আমায় বাধ্য করছো। চলো বলছি। কোথায় যাব? হোটেলে? আপনি যাবেন আমার সাথে? অর্কিড লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, তোমার এতই শখ 1 নাইট স্ট্যান্ডের? ঠিক আছে চলো। নাইট স্ট্যান্ড কত প্রকার ও কি কি আমি তোমাকে বোঝাবো। তুমি মেয়ে হয়ে যদি সুযোগ দিতে চাও, আমি একটা ছেলে হয়ে কেন সুযোগ নেব না? চলো। রিমঝিম আপত্তি করল না। সে অর্কিডের সাথে সাথে হাঁটছে, কিন্তু মাতাল অবস্থায় ঠিকমতো হাঁটতে পারছে না। রিমঝিম হাঁটতে পারছে না দেখে অর্কিড তাকে কোলে তুলে নিল। তারপর হোটেলের বদলে তার নিজের বাসায় নিয়ে গেল। তারপর নিজের বিছানায় শুইয়ে দিল। প্রায় 1 ঘন্টা পর রিমঝিমের গলায় লাভ বাইটের ওপর হাত বুলাতে বুলাতে অর্কিড বলে উঠল,
আগামীকালের সারপ্রাইজের জন্য তৈরি হয়ে রিমঝিম। দেখা যাক আমার বেডে নিচে কি অবস্থা আবিষ্কার করে তোমার কি অবস্থা হয়। দেখা যাক তোমার ওয়ান নাইট স্ট্যান্ডের শখ মিটলো কিনা। সকালে তুমি নিজের এই অবস্থা দেখে কি করো, এখন সেটাই দেখার পালা। সকালে সোনালি রোদ চোখে এসে পড়তেই রিমঝিমের ঘুম ভাঙল। সে পিটপিট করে চোখ মেলে তাকাতেই চোখ থেকে ঘুম এক ছুটে পালালো। রিমঝিম তাড়াতাড়ি করে উঠে বসলো আর চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো সে কোথায় আছে। আমি আমার ঘরের দেয়ালে কাল রং করলাম কখন। আরে আরে, আমার ঘরের সব কিছু হঠাৎ বদলে গেল কি করে? ওয়েট ওয়েট, এটা তো আমার ঘর না। আমার ঘর কোথায়? দূর চাই, কি সব আবোল তাবোল বকছি। আমার ঘর তো ঘরের জায়গাতেই আছে, বরং আমি এখানে কেন? এটা কার ঘর আর আমি এখানে কি করছি? আ রিমঝিমের মনে মনে বলা কথাগুলো চিৎকারের রূপ নিল যখন দেখল তার আশেপাশে কেউ উল্টো পাশ হয়ে ঘুমিয়ে আছে। এটা কে? সে যেই হোক, আমার পাশে কি করছে? এই যে শুনছেন, কে আপনি? এখানে কি করছেন? না না, মানে আপনি না, আমি এখানে কি করছি? এই যে কথা বলুন, কিছু বলছেন না কেন? অর্কিড বেঘরে ঘুমাচ্ছে। অর্কিডের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, তাই রিমঝিমের কথা কানে গেল না। আমি কি তবে এই লোকটাকে খুন করে ফেলেছি? তাই হবে হয়তো। তা না হলে কথা বলছে না কেন? আল্লাহ, এখন আমি কি করব, কি করব? বলেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রিমঝিম, আর সাথে সাথেই আবার বিছানায় বসে বেডশিটে নিজেকে নিজেই ঢেকে নিল। আমার সাথে এসব কি হচ্ছে? আমার জামা কাপড় কোথায়? আমি বিনা পোশাকে খালি গায়ে কেন? ওয়েট, এখানে আসলে হচ্ছেটা কি? রাতে আমি স্যারের সাথে পার্টিতে গিয়েছিলাম, সেখান থেকে নাইট ক্লাবে, তারপর তারপর কি হয়েছিল? আমি এভাবে খালি গায়ে মানে কি? মানে আমি এই লোকটার সাথে? না না, এইসব কিছুতেই হতে পারে না। ভেবে রিমঝিম পাশের ছেলেটার গা থেকে চাদরটা সরিয়ে দেখল। সাদা ফর্সা খালি গা দেখে তাড়াতাড়ি চাদর টেনে দিল। তার মানে সত্যি সত্যি ওয়ান নাইট স্ট্যান্ড করেছি? ও মাই গড, আমি এই লোকটার সাথে ছি 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 ছি, আমি এসব কি করে করলাম? আমি সমাজে মুখ দেখাবো কি করে? না, এখন এইসব ভাবার সময় নেই। আমাকে এখান থেকে পালাতে হবে। এই ছেলেটা জেগে ওঠার আগেই পালাতে হবে, যেন এই ছেলেটা আমাকে আর কোনোদিন খুঁজে না পায়। যেমন ভাবনা তেমন কাজ। রিমঝিম তাড়াতাড়ি করে মেঝে থেকে জামা কাপড় উঠিয়ে পরে নিল। তারপর তাড়াহুড়ো করে বেডরুম থেকে বের হয়ে আসলো। কিন্তু রুম থেকে বের হয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে নামতে তার চলার গতি কমে আসলো, আর চারদিকে চোখ ঘুরিয়ে দেখে বলল, এটা কার বাসা? বাসাটা তো চেনা চেনা লাগছে কেন? ওয়েট, এটা তো স্যারের না। এটা কিছুতেই হতে পারে না। আমার কোথাও ভুল হচ্ছে, আমি হয়তো স্বপ্ন দেখছি। বলেই নিজেই নিজের হাতে জোরে চিমটি কাটলো আর ব্যথায় কুকিয়ে উঠল। তার মানে এসব সত্যি? আর আমি কার সাথে রাত কাটিয়েছি? স্যারের সাথে? ও মাই গড, না না, এটা কিছুতেই হতে পারে না। আমি ভুলভাল ভাবছি। রিমঝিম ফিরে আসবে আসবে করেও আসতে পারল না। মনের সন্দেহ দূর করার জন্য আবারও রুমে ফিরে গেল, আর বিছানার পাশ ঘেঁষে নিচে বসে চাদর সরালো। আর সাথে সাথেই তার চোখ কপালে উঠে গেল, কারণ পাশে শুয়ে থাকা ছেলেটা তার বস অর্কিডই। রিমঝিম আবারও দেখে নিল অর্কিডও খালি গায়ে শুয়ে আছে। রিমঝিম আয়নায় নিজের দিকে তাকিয়ে গলার লাভ বইটের দাগ দেখে নিশ্চিত হলো সে রাতে কি ঘটিয়েছে। ধীরে ধীরে রাতের সব কথা মনে পড়তে লাগলো তার। আমি স্যারের সামনে মুখ দেখাবো কি করে? আমি এতটা নিচে কি করে নামলাম? আল্লাহ, আমি এত ভুলভাল কিছু কি করে করতে পারলাম? আমার সব শেষ হয়ে গেল। স্যার আমাকে কি ভাবলেন? যাক, এখন আর এসব ভেবে কি হবে? তার চেয়ে স্যার জেগে ওঠার আগে এখান থেকে চলে যাই, পরে একসময় স্যারের কাছে ক্ষমা চেয়ে নিব। রিমঝিম অর্কিডের বাসা থেকে ছেড়ে বেরিয়ে আসলো। মনে মনে ভাবতে লাগলো, রিমঝিম, তুই নিজের হাতে নিজের পায়ে কি করে কুড়াল মারলি? মান সম্মান তো গেলই, সাথে চাকরিটাও। বাড়ি ফিরে সবাইকে কি জবাব দিব আমি? স্যারের সামনেই বা কোন মুখে দাঁড়াবো? ভাবতে ভাবতে হাঁটছিল রিমঝিম। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। রিমঝিম আনমনে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে অফিসের ম্যানেজার বলে উঠলেন,
রিমঝিম, কোথায় তুমি? এখনও অফিসে আসোনি কেন? আজ আমাদের 2টা ডিল হওয়ার কথা আছে, ভুলে গেছো? স্যার আসতে লেট হবে, তাই বলে তুমিও লেট করবে? অন্তত আজকের দিনে লেট করার মানায় না। তাড়াতাড়ি অফিসে এসে ফাইল সাবমিট করো, তা না হলে অনেক লস হয়ে যাবে। কিন্তু ম্যানেজার সাহেব। আমি তোমার কোনো বাহানা শুনতে চাইনি। 5 মিনিটের মধ্যে সব ফাইল রেডি চাই আমার। ম্যানেজার সাহেব ফোন কেটে দিলেন। রিমঝিম এই ডিলের সর্বাত্মক দায়িত্ব আছে, তাই সে চাইলেও বিষয়টা এড়িয়ে যেতে পারবে না। তাই মনে মনে ঠিক করলো অর্কিড অফিসে যাওয়ার আগেই সে অফিসে গিয়ে সব কাগজপত্র ডকুমেন্টস ঠিকঠাক করে দিয়ে চলে আসবে। যেমন ভাবনা তেমন কাজ। রিমঝিম অফিসে গিয়ে সব কাগজপত্র গোছাচ্ছিল, ঠিক তখনই অফিসে অর্কিডের আগমন ঘটে। সাদা ধপধপে শার্ট আর ওপরে কালো কোট, ফর্মাল প্যান্ট, সাথে ব্ল্যাক শু। কি অপরূপ সুদর্শন লাগছে অর্কিডকে। কিন্তু এখন এসব দেখার সময় নেই রিমঝিমের। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অর্কিডের চোখকে ফাঁকি দেওয়া। তাই সে তাড়াতাড়ি নিজের ডেস্কের নিচে বসে পড়ল। অর্কিড শার্টের হাতা ফোল্ড করতে করতে এসে রিমঝিমের ডেস্কের কাছে এসে দাঁড়ালো। ডেস্কের দিকে মুখ বাড়িয়ে বলল, গুড মর্নিং মিস রিমঝিম। রিমঝিম মুখ তুলে তাকাতেই অর্কিড আবারও বলে উঠল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অফিসে লুকোচুরি খেলার জন্য আপনাকে চাকরি দেওয়া হয়নি। 30 সেকেন্ডের মধ্যে আমার কেবিনে আসবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে অর্কিড নিজের কেবিনে এসে বসে আছে, কিন্তু রিমঝিমের হদিস নেই। যদিও রিমঝিম প্রতিদিন অর্কিডের পিছু পিছু তার কেবিনে আসে, কফি দেয় এবং দিনের সব কাজ সম্পর্কে অর্কিডকে আপডেট জানায়, কিন্তু আজ অর্কিড বলার পরও আসেনি। এদিকে রিমঝিম মনে মনে ভাবছে, আমি কি করে স্যারের মুখোমুখি দাঁড়াবো? উনি অন্য একজনের সাথে এঙ্গেজড। আমি সেটা জেনেও কি করে এসব করলাম? ছি 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 ছি। উনি নিশ্চয়ই আমার কাছ থেকে এমন আচরণ আশা করেননি। উনি যদি আমার কাছ থেকে জানতে চান আমি কেন এমন করেছি, এর জবাব কি দিব আমি? আমি কোনোভাবেই ওনার যোগ্য নই, তবুও আমি এমন করেছি। উনি নিশ্চয়ই আমাকে লোভী ভাবছেন, খারাপ মেয়ে ভাবছেন। ভাবাটাই স্বাভাবিক। আমি জানি উনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন। না, আমি পারবো না ওনার মুখোমুখি হতে। যেমন ভাবনা তেমন কাজ। রিমঝিম অন্য একজন মেয়েকে রিকোয়েস্ট করলো আজ তার কাজগুলো যেন সে করে দেয়, কারণ তার শরীর ভালো লাগছে না, তাই বাসায় যেতে চায়। মেয়েটির রিমঝিমের কথায় রাজি হয়ে কিছুক্ষণ পর কফি নিয়ে অর্কিডের কেবিনে গেল। স্যার, আপনার কফি। অর্কিড মেয়েটির দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, আমাকে কফি দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। মিস রিমঝিম কোথায়? আসলে স্যার, রিমঝিম বলছিল ওর শরীর খারাপ লাগছে, তাই বাসায় যেতে চাই। আমাকেই বললো আপনাকে কফি দিতে। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। মেয়েটি চলে যেতেই অর্কিড অফিসের ল্যান্ডলাইনে ম্যানেজারকে ফোন দিল। জি স্যার, বলুন। মিস রিমঝিম কি ছুটির আবেদন করেছেন? জি স্যার, আমাকে বলেছে, তবে এখনও অ্যাপ্লিকেশন জমা দেয়নি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন জমা দিলে বলবেন, ছুটি দেওয়া হবে না। কিন্তু স্যার। আমি যা বললাম তাই করুন। স্যার, সিমসিম তো কাজে ফাঁকি দেয় না। আজ হয়তো সত্যিই শরীর ভালো না। সেটা আমি বুঝবো, আপনাকে বুঝতে হবে না। ওকে আমার কেবিনে পাঠান এখনই। জি স্যার। অর্কিড রাগে গজগজ করতে করতে ফোন রাখল। কিছুক্ষণ পর রিমঝিম দরজায় নক করে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আসবো? অর্কিড কিছুটা বিরক্ত নিয়েই জবাব দিল। আসুন। রিমঝিমকে দেখেই বোঝা যাচ্ছে সে অস্বস্তিতে আছে, তবে এই অস্বস্তিতে লজ্জা কম, ভয় মনে হচ্ছে বেশি। সে রীতিমতো কাঁপছে। রিমঝিম ভয়ে ভয়ে অর্কিডের দিকে একটা পেপার এগিয়ে দিল। অর্কিড পেপারটা হাতে নিয়ে অগ্নি চোখে তাকালো, তারপর ধমকে বলল, আপনি নিজেকে কি মনে করেন মিস রিমঝিম? স্যার। রিজন লেটার মানে কি? আপনি চাকরি করতে চান না, তাই তো? আসলে স্যার। বেশ, চাকরি করার প্রয়োজন নেই। বলেই রিজাইন লেটারে সাইন করে দিল অর্কিড। নেন, এবার খুশি? রিমঝিম বুঝতে পারল না কি উত্তর দিবে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আপনি চাকরি ছেড়ে দিতে চাইলে তাতে আমার কিচ্ছু করার নেই, কিন্তু গতকাল রাতের ব্যাপারে বলার আছে। রাতের ব্যাপারে? আপনার আর আমার মধ্যে এখন বস অ্যাসিস্ট্যান্ট সম্পর্ক শেষ। এবার বলুন, আপনি গতকাল রাতের ঘটনার দায়িত্ব কিভাবে নেবেন? দায়িত্ব? অবশ্যই দায়িত্ব।
এই ঘটনার সম্পূর্ণ দায়ভার আপনার। কি কি করেছেন আশা করি মনে আছে। এখানে আমার কোনো হাত ছিল না। আমি সত্যি দুঃখিত এবং লজ্জিত স্যার, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমার প্রশ্ন আসছে কোথা থেকে? আগে সমস্যার সমাধান করুন। এই ঝামেলা শেষ কোথায়? স্যার আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। আশ্চর্য, আপনি বলুন বা না বলুন, তাতে কিছু কি বদলাবে? আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না। ফ্লোরের দিকে তাকিয়ে থাকলে বুঝবেন কি করে? আমার দিকে তাকান, তাকান বলছি। রিমঝিম তাকাতেই অর্কিড বলল, ধরুন এই সেম কাজটা যদি আমি করতাম, মানে আমি যদি আপনাকে জোর করে রাত কাটাতাম, ফলাফল কি হতো? স্যার আমি রিমঝিম আর কিছু বলতে পারল না। তার চোখ ফেটে কান্না পাচ্ছে। সে নিজেকে আটকাতে না পেরে কেঁদেই ফেলল। অর্কিড রেগে গিলে বলল, মিস রিমঝিম, এটা আপনার বাসা নয়, এটা অফিস। প্লিজ সিন ক্রিয়েট করবেন না, কান্না থামান। রিমঝিম কেঁদেই চলেছে। কি হলো? কান্না থামাতে বললাম না? আমি খারাপ কিছু করার আগে থামুন। রিমঝিম কোনোমতে চোখ মুছল। সাথে ফোন আছে? জি স্যার। বেশ, বাসাটা ফোন করুন তো। কার বাসায় স্যার? কার বাসায় মানে? অবশ্যই আপনার বাসায়। কিন্তু কেন বাসায় ফোন করব কেন? আপনার মাকে ফোন করে বলবেন দুটো খবর দেওয়ার আছে, একটা ভালো একটা খারাপ। কোনটাকে শুনতে চায়? যদি বলে খারাপটাকে শুনতে চায়, তাহলে বলবেন আপনার চাকরি চলে গিয়েছে। আর ভালো খবর হলো আজ আপনার বিয়ে। অর্কিডের কথায় রিমঝিম যেন আকাশ থেকে পড়ল। বিয়ে মানে কি? গতকালের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই উনি এখন যার তার সাথে আমার বিয়ে দিয়ে দিবেন? মনে মনে বলল রিমঝিম। কেউ তো ভাবছেন? ফোন করুন। স্যার বিয়ের কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে কথা দিচ্ছি কাল রাতের ব্যাপারে কেউ কোনো দিন কিছু জানতে পারবে না। আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ। কিসের শাস্তি? শাস্তি আমি আপনাকে দিচ্ছি নাকি আপনি আমাকে দিচ্ছেন? আর বিয়ের প্রয়োজন নেই মানে? এত কিছুর পরও বিয়ে করবেন না? এই ঘটনার পুরো দায়ভার আমার, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। কিভাবে নিশ্চিত হব শুনি? কে বলতে পারে? আপনি আমার বাচ্চা পেটে নিয়ে ঘুরছেন না? কি? বাচ্চা মানে কি? বাচ্চা আসলো কোথায় থেকে? কোথা থেকে এসেছে রিপিট করব? রিমঝিম নিজের পেটের দিকে একবার তাকিয়ে আবারও অর্কিডের দিকে তাকালো। সাথে সাথে অর্কিড বলল, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন হয়তো জানবেন না, 2-1 মাস পর জানবেন আপনি কনসেপ্ট করেছেন। না, এটা হতে পারে না। হতে পারে না? সেই গ্যারান্টি কে দিল? ধরুন হয়ে গেল, আপনি কনসেপ্ট করে ফেললেন, তখন কি করবেন? এর ড্রাইভার কে নেবে? ভুল যেহেতু আমি করেছি আমিই নিব। তা কি করে নেবেন? ও কি মেরে ফেলতে চাইবেন, তাই তো? স্যার কান্না করে কি কোনো সমাধান হয়? তাহলে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? কান্না থামান। তাছাড়া একটা নিষ্পাপ বাচ্চার ক্ষতি করার অধিকার আপনার আছে কি? এসব ঘটার আগে বিয়ে করা উত্তম। আর কথা বাড়াবেন না। গাড়িতে যান, আমি আসছি, কাজ অফিস যাব। স্যার আমার কথাটা একটু শুনুন। জি বলুন, শুনছি। এছাড়া কোনো সমাধান আছে আপনার কাছে? স্যার বাচ্চা তো নাও হতে পারে, আমি তো কনসেপ্ট নাও করতে পারি। তাতে কি? কাল রাতে যা ঘটে গিয়েছে সেটা কি বললে যাবে? তাই বলে বিয়ে করতে হবে? এমনভাবে কথা বলছেন যেন আপনাকে বিয়ে করার জন্য আমি দেওয়ানো হয়ে গেছে। যা ঘটেছে তার একটা সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করছে শুধু। তা না হলে আপনাকে কে বিয়ে করত? বিয়ে করতে মানে আপনি আমায় বিয়ে করবেন? অন্য কারোর সাথে বিয়ে? অর্কিড স্তব্ধ চোখে রিমঝিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো মেয়েটা আসলে সুস্থ নাকি মানসিক বিকারগ্রস্ত। মিস রিমঝিম, আপনি ঠিক আছেন? রাত কাটিয়েছেন আমার সাথে, এখন অন্য কারোর সাথে বিয়ে দেবো মানে? বুঝলাম না। আপনি আমায় বিয়ে করবেন? কি করে সম্ভব? আপনার সাথে বিয়ের আগে এক বিছানা ঘুমাবো, সেটা তো সম্ভব ছিল না। যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন সে বাদ দিয়ে গাড়িতে গিয়ে বসুন। কিন্তু স্যার আপনার পরিবার এই বিয়ে মানবে না। তা তো মানবেই না, কিন্তু এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, তাই বাধ্য হয়ে বিয়ে করতে হবে। গাড়িতে অর্কিড আর রিমঝিম পাশাপাশি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। রিমঝিমের ভেতরে ভীষণ অপরাধবোধ কাজ করছে। স্যার বাধ্য হয়েছেন আমাকে বিয়ে করতে। স্যারের পরিবার আমাকে কখনো মেনে নেবেন না। ওনার গার্লফ্রেন্ড যখন সব জানতে পারবে তখন কি ঘটবে? আমি স্যারের জীবনটা নষ্ট করে দিলাম, সাথে নিজেরটাও।
আমরা কোনো দিনই সুখী কাপল হতে পারবো না। কিছু কিনবেন? অর্কিডের ডাকে হুঁশ ফিরল রিমঝিমের। কিছু বলছিলেন স্যার? বলছে উঠার বিয়ে, তার উপর পরিবারকে না জানিয়ে। যাই হোক, যত কিছুই হোক, আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। কোনো কিছুই কেনা হয়নি, শাড়ি গয়না, মোস্ট ইম্পর্টেন্টলি মেকআপ। চলুন সব কিছু কিনে দিই। না না স্যার, কিছু লাগবে না। আপনি বললে তো হবে না, দায়িত্বটা আমার। আমি কোনো রকম অপূর্ণতা রাখবো না। চলুন বলছি। রিমঝিম যেতে না চাইলেও অর্কিড জোর করে তাকে শপিং করে দিল। তারপর পার্লার থেকে মেকআপ করিয়ে বউ সাজিয়ে আনলো। অর্কিডের কিছু বন্ধুর উপস্থিতিতে তাদের বিয়ে পড়ানো হলো। এদিকে অপরাধবোধ, অন্যদিকে পরিবারকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করার ভয় নিয়ে ঘোমটা মাথায় দিয়ে বসে আছে রিমঝিম। রাত প্রায় 1টার কাছাকাছি, কিন্তু অর্কিড রুমে আসছে না। অনিশ্চয়তা আর ভয় চেপে ধরেছে রিমঝিমকে। খুব কান্না পাচ্ছে, বারবার মনে হচ্ছে যা হয়েছে ঠিক হয়নি। অর্কিডকে এমন একটা অবস্থায় ফেলা কিছুতেই উচিত হয়নি। কথায় আছে, সবচেয়ে ভারী বস্তু অনুশোচনার ভার বয়ে বেড়ানো। ঘড়িতে যখন রাত 2টার কাছাকাছি, ঠিক তখন অর্কিড রুমে ঢুকলো। আর ঢুকেই ভেবাচাকা খেলো, কারণ রিমঝিম হাউমাউ করে কাঁদছে। হুট করে কি হলো অর্কিডের মাথায় ঢুকলো না, তাই তাড়াতাড়ি রিমঝিমের কাছে গেল। কি হয়েছে রিমঝিম, তুমি কাঁদছো কেন? অর্কিডের কথা শুনে রিমঝিম মুখ তুলল, কিন্তু অর্কিডকে দেখে তার কান্না যেন দ্বিগুণ বেড়ে গেল। আরে কি হয়েছে বলবে তো? স্যার, আপনি আমায় ক্ষমা করে দিন প্লিজ। আপনার এই অবস্থার জন্য আমিই দেন, কিন্তু বিশ্বাস করুন আমি এসব চাইনি। আমার এই অবস্থা বলতে কি বোঝাতে চাইছ? আমার মতো একটা মেয়েকে তো আপনার বিয়ে করার কথা ছিল না। কোথায় আপনি আর কোথায় আমি? আমার জন্য আপনার বাবা মা, আপনার প্রেমিকা আপনাকে ভুল বুঝবে। ওয়েট ওয়েট, গতকাল থেকে শুনে যাচ্ছি আমার প্রেমিকা। এই প্রেমিকা আসলে কোথা থেকে সেটা বুঝতে পারছি না। আমার প্রেমিকাটা কে শুনি? কেন, গতকাল যাকে আংটি পরিয়েছেন? হোয়াট? তোমার মাথা ঠিক আছে রেমছে? কি বলতে বলবো? জেনে আমার প্রেমিকা মানে? তোমার ঠিক কি দেখে মনে হলো জেনে আমার প্রেমিকা? উনি কাল আপনার সাথে। আমার সাথে কি? পুরোটা বলো। উনি আপনাকে জড়িয়ে ধরেছিল, আমি দেখেছি। তাছাড়া আপনি ওনাকে কাল আংটিও পরিয়েছেন। রেমঝিম, জেনি আমার সৎ বোন। আমি ভাবতে পারছি না তুমি আমাদের নিয়ে এসব ভেবেছ। গতকাল ওর এঙ্গেজমেন্ট ছিল, কিন্তু ও অন্য একজনকে ভালোবাসে। তাই বাবা মায়ের পছন্দের ছেলের হাতে রিং পড়তে চাচ্ছিল না। তো অফিসে এসেছিল আমাকে রিকোয়েস্ট করতে যেন আমি এঙ্গেজমেন্টটা না হতে দিই। আমিও তাই ওকে গিফটের নামে রিং উপহারটা দিই, যাতে ওকে এঙ্গেজমেন্টের রিংটা পড়তে না হয়। সবাই যখন জিজ্ঞেস করলো আমি কেন এমন করেছি, তখন বাবা মাকে সবটা খুলে বলি, আর বিয়েটা ভেঙে যায়। আর তুমি তার মধ্যে। ছি, আপনি এসব কি বলছেন? যা সত্যি তাই বলছে। প্রেমিকা না হয় মানে মানলাম, কিন্তু আপনার বাবা মাও তো আমাকে মানবে না। মানবে না কে বলল? আপনিই তো বলেছিলেন। আমি বলেছি লোকে বিয়েটা মানবে না, তোমাকে মানবে বা কখন বললাম? শিক্ষিত সুন্দরী ভদ্র একটা মেয়েকে মেনে না নেওয়ার কারণ দেখতে পাচ্ছি না। তাছাড়া তুমি অচেনা কেউ না, মা বাবা দুজনে তোমাকে পছন্দ করে। সবচেয়ে বড় কথা, বাবা মা আমার সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলবে না। যে মেয়ে নাইট ক্লাবে যায় সে ভদ্র। আমি কাল ক্লাবে না গেলে তো আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হতো না। তুমি তো মাথা মোটা কেন রিম? তোমার কি মনে হয় গতকাল আমাদের মধ্যে সবকিছু হয়েছে? মানে? মানে আমাদের মধ্যে কাল কোনো কিছু হয়নি। আমাকে তুমি এতটা নিজ ভাবলে কি করে যে আমি তোমার মতো মাতাল হওয়ার সুযোগ নেব? তোমার সারা শরীর থেকে মদের স্মেল আসছিল, তাই আন্টিকে বলেছিলাম যে আমাকে বদলে দিতে। তবে হ্যাঁ, আমরা একসাথে ঘুমিয়েছি, এটা সত্যি। আর সেটা শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, যেন এরপর আর ক্লাবে যাওয়ার সাহস না পাও। আপনি সত্যি বলছেন? বিশ্বাস করতে ইচ্ছে হলে করো, না হলে করো না। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? কারণ গত 3 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি। আপনি এসব কি বলছেন স্যার? জানতাম তুমি অবাক হবে, তবে এটাই সত্যি। আসলে আমি তোমাকে ভালোবাসার কথা বলতে পারিনি। যদি তুমি ভাবো আমি তোমাকে খারাপ চোখে দেখছি, বস ও অ্যাসিস্ট্যান্টের উপরে খারাপ নজরে তাকাচ্ছে, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? তাই বলতে পারিনি। আমি এই দিনটার অপেক্ষা ছিলাম, কবে তুমি এসে বলবে স্যার আমি আপনাকে ভালোবাসি। যাই হোক, অবশেষে বলেছ, আমি তাই খুশি। এবার থেকে তুমি আমার আর আমি তোমার। আমি সরি তোমাকে এভাবে বিয়ে করার জন্য।
আসলে আমি সুযোগটা মিস করতে চাইনি, তাই বাচ্চা আর কাল রাতের ব্যাপারে মিথ্যে বলেছিলাম। স্যার আপনি সত্যিই আমায় ভালোবাসেন? ভালো না বাসলে এত কিছু করতাম? তোমাকে সবসময় সাথে রাখি। কেন রাখি বলছো না? আমি বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে সব স্বপ্ন দেখছি। অর্কিড এবার এগিয়ে এসে রিমঝিমের কপালে চুমু খেয়ে বলে উঠল, এবার বিশ্বাস হলো? হয়েছে। অর্কিড প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট লাল বক্স বের করে। বক্সের ভেতর থেকে একটা খুব সুন্দর ডায়মন্ডের রিং বের করে রিমঝিমের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে হাতে চুমু খেয়ে বলল, পছন্দ হয়েছে রিংটা? রিমঝিম আংটিটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ। আপনি তো আমায় আজকের রাতে এত সুন্দর একটা উপহার দিলেন, কিন্তু আমার কাছে তো কিছু নেই। তাহলে আমি আপনাকে এখন কি উপহার দিব? অর্কিড মুচকি হেসে বলল, কে বলেছে তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো উপহার নেই? তোমার কাছে আমাকে আজকে রাতে দেওয়ার জন্য যে অমূল্য উপহার আছে তা পৃথিবীর আর অন্য কারো কাছে নেই। বলেই ঠোঁট কামড়ে হাসল অর্কিড। রিমঝিম লজ্জায় অর্কিডের বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে অর্কিডকে জড়িয়ে ধরে। অর্কিড মৃদু হেসে রিমঝিমের ঠোঁটজোড়া দখল করে নিয়ে পাগলের মতো কিস করতে লাগে। রিমঝিম উত্তেজনায় অর্কিডের মাথার পেছনের চুল খামছে ধরল। আস্তে আস্তে দুই ঠোঁটের মিলনের গভীরতা আরও বাড়তে লাগলো। ঘরের লাইট বন্ধ হয়েছে বেশ কিছুক্ষণ হলো, তবে খানিক বাদে বাদে শোনা যাচ্ছে অভিমান ভরা কণ্ঠ, কখনো হাসির কলকল শব্দ, তো আবার খানিকক্ষণ পর আবারও রিমঝিমের চাপা আর্তনাদ, মৃদু স্বরের শীতকার আর উষ্ণ গঙ্গানের শব্দে মুখরিত হয়ে আছে এই ফুলসজ্জার রূপ। অফিসের বসকে ভয় পাওয়া দোষের কিছু না, কিন্তু ভয় লাগাম ছাড়া হওয়াটা দোষের। আর এই দোষে দোষী হতে রিমঝিমকে বাধ্য করেছে তার অফিসের বস মিস্টার অর্কিড। রিমঝিমের নামটা যেমন অদ্ভুত আর মিষ্টি, তেমনই সে দেখতেও খুব মিষ্টি। বাচ্চা বাচ্চা চেহারা, বোকা বোকা কথাবার্তা, সাথে চঞ্চল আর দুষ্ট প্রকৃতির। কিন্তু মিস্টার অর্কিডের হয়তো সেটা পছন্দের না, তাই তিনি সবসময় রিমঝিমকে বকার ওপরেই রাখে। শহরের প্রথম সারির একজন বিজনেসম্যান অর্কিড, মুডি গম্ভীর সিরিয়াস টাইপের ছেলে, কথা বলে কম, নিজের যা ভালো লাগে তার উল্টা কিছু মেনে নিতে পারে না সহজে। রিমঝিম অর্কিডের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই তাকে অফিস শুরু হওয়ার আগে অফিসে আসতে হয়, যেন অর্কিডের আগে এসে সব কাজ এগিয়ে রাখতে পারে। আজকেও তার ব্যতিক্রম কিছু হলো না। সকাল হতে না হতেই অফিসে এসে সব ফাইল ঠিকঠাক করে রেখে এসে নিজের ডেস্কে বসলো রিমঝিম। সব করে ফেলেছি, এবার নিশ্চিন্ত আমি, আজ আর বকা খেতে হবে না। বলতে বলতে রিমঝিম তার ব্যাগে কিছু খুঁজতে লাগলো। উফ, এত সকালে অফিসে আসতে হয়, একটু সাজতেও পারি না। লা 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 দেখি তো এই লিপস্টিকে আমাকে কেমন লাগে। যদিও জানি আমাকে সুন্দর লাগবে, আমাকে সব কিছুতেই সুন্দর লাগ। এইটুকু বলেই থেমে গেল রিমঝিম, কারণ কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রিমঝিমের সামনেই চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে তার বস। অর্কিডকে দেখেই লিপস্টিকটা হাত থেকে পড়ে গেল। স্যার আপনি এখানে? তাহলে আমার কি এখন অফিসে আসা ছেড়ে দেওয়া উচিত? না না, আমি তা বলিনি। আপনি তো সকালে ঘুম থেকে উঠতে পারেন না, তাই বলছিলাম এত সকালে কি করে আসলেন। আপনি আমার ব্যাপারে একটু বেশি জানেন, তাই আপনার এই অবস্থা। যাই হোক মিস রিমঝিম, আপনার কি মনে হয় আমি কোনো ফিল্ম প্রডিউসার? মানে স্যার? আপনাকে দেখলে নিজেকে মনে হয় প্রডিউসার, আর আপনি একজন সুপার মডেল। আপনাকে কতবার বলেছে এত মেকআপ করে অফিসে আসবেন না? আমার কথা কি আপনার কানে যায় না? এত মেকআপ কোথায় করেছি স্যার? একটু তো শুধু লিপস্টিক লাগিয়েছি শুধু। একটু লাগিয়েছেন? ওকে ফাইন। এই একটুর জন্য আপনার বেতন থেকে একটু করেই টাকা কেটে নেওয়া হলো। মানে কি স্যার? মানে এই মাসে আপনার বেতন থেকে 10,000 টাকা কেটে নেওয়া হবে। কি বলছেন স্যার? আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি আরো অনেক কিছুই করতে পারি, দেখবেন নাকি? বাই দ্য ওয়ে, আপনি পারলে আমি পারবো না কেন? আমি আপনার বস, আপনাকে নিষেধ করেছে এত সেজেগুজে থাকবেন না আপনি। আমার কথা একদমই মানেন না।
এখন আমার কি করা উচিত জানেন? কি স্যার? আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া, কিন্তু আমি তা না করে সামান্য বেতন কেটেছে। আপনার আর কিছু বলার আছে? স্যার, আমি আমার দায়িত্ব তো ভালো করে পালন করি, তাহলে বেতন কাটবেন কেন? তাছাড়া একটু সাজলে কি হয়? আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? রেজিগনেশন লেটারটা কি আমি দেব নাকি আপনি? না না, আমি তো মজা করছিলাম স্যার, আপনি করবেন কেন? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি মেকআপ করাতে কখনো ক্লান্ত হন না? যখন দেখি তখনই মেকআপ করতেই থাকেন। এত মেকআপ করার পিছনে রহস্যটা কি? মনে মনে রিমঝিম বলল, সেটা আপনার মতো বদমেজাজি স্যার কিভাবে বুঝবে? কিছু বলছেন? যা বলে মনে মনে না বলে সরাসরি বলুন। কই, আমি কিছু বলছি না তো স্যার। গুড। যাই হোক, বকবক করা বাদ দিয়ে আমার কেবিনে এসে আমার সারাদিনের শিডিউলটা বলুন। জি জি, আপনি যান, আমি এক্ষুনি আসছি স্যার। দূর, ঘোড়ার ডিম ভালো লাগে না, সকাল সকাল আমার 10,000 টাকা জলে চলে গেল। আসছে মেকআপ কেন করেন? কেন করি বুঝেন না? হার্টলেস লোক কোথাকার। আমি যে আপনাকে দেখানোর জন্যই সাজি, কবে বুঝবেন সেটা? মিস রিমঝিম, আমি আপনাকে কিছু একটা করতে বলেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপের কথা ভাবতে বলিনি। মেকআপের চিন্তা বাদ দিয়ে এখনই আমার সাথে আসুন। জি জি স্যার, আমি এক্ষুনি আসছি। রিমঝিম কথা না বাড়িয়ে তাড়াতাড়ি অর্কিডের পিছু পিছু গেল। রিমঝিম প্রায় 3 বছর থেকে এই অফিসে চাকরি করছে, আর দীর্ঘদিন থেকেই অর্কিডের ওপর ক্রাশ খেয়ে বসে আছে। যদিও অর্কিড সব সময়ই শাসনের ওপর রাখে, কিন্তু সে রিমঝিম ব্যতীত অফিসের কারোর সাথে এতক্ষণ কথা বলে না। রিমঝিমের সাথে যতক্ষণ কথা বলল, রিমঝিমের জায়গায় অন্য কেউ থাকলে তাকে এতক্ষণ চাকরি থেকে বের করে দিত। রিমঝিম ভাবে অর্কিডও হয়তো তাকে পছন্দ করে, তাই সবসময় নানানভাবে অর্কিডকে বোঝাতে চায় যে সে তাকে পছন্দ করে, কিন্তু অর্কিডকে পছন্দের কথা বলতে পারেনি, কারণ অর্কিড সেই সুযোগ দেয়নি। রিমঝিম অর্কিডের পিছু পিছু তার কেবিনে গেল। রিমঝিমকে কেবিনে দেখে অর্কিড বলল, কি ব্যাপার, খালি হাতে আসছেন কেন? কফি নিয়ে আসুন। স্যার, এত সকালে কফি? ক্যান্টিনের স্টাফরা তো এখনো আসেনি। আমায় কি আপনার বোকা মনে হয়? ক্যান্টিনের লোক যে আসেনি সেটা আমি নিশ্চয়ই জানি, আর জেনে আপনাকে বলেছি। তবে ক্যান্টিনে যেতে বলিনি, আপনাকে বানিয়ে আনতে বলেছে। যান, গিয়ে কফি বানিয়ে আনুন। আমি বেরাবো? তো কি আমি বানাবো? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। নাকি শুধু মেকআপ করতে জানেন, কফি বানাতে পারেন না? না না, আমি কফি বানাতে পারি স্যার, আমি এক্ষুনি আসছি। বলে রিমঝিম বাইরে যেতে চাইলে সাথে সাথে অর্কিড পিছন থেকে বলল, উফ মিস রিমঝিম, এদিকে কোথায় যাচ্ছেন? রিমঝিম মুখ ভোতা করে জবাব দিল, কফি আনতে স্যার। মাঝে মাঝে ভাবি আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত, নাকি যে আপনাকে চাকরিটা দিয়েছে তাকে বের করা উচিত। মানে কি স্যার? যদি আমি ব্যতীত অন্য কেউ আপনাকে জবের জন্য সিলেক্ট করতো, এতদিনে তাকে আমি অফিস থেকে বের করে দিতাম। আপনার এত মাথা মোটা মেয়েকে আমি কেন যে চাকরিতে রেখেছে কে জানে। হোয়াট এভার, ওদিকে কোথায় যাচ্ছেন? কফি আনতে। ক্যান্টিন যে বন্ধ সেটাকে আমার মনে করে দিতে হবে? ওমা, তাই তো, ক্যান্টিন তো বন্ধ, আমি কোথায় যাচ্ছি? স্টুপিড গার্ল। আমার রেস্টরুমে কফি মেকার আছে, সাথে কফিও, গিয়ে বানিয়ে আনুন। আপনার রুমে? কিন্তু আপনার রুমে তো কাউকে অ্যালাউ করেন না। আমার পার্সোনাল স্টাফে যে কেউ হাত দিক, আমি সেটা চাই না। তার মানে এই না সে অধিকার কারোর কখনো হবে না। মানে বুঝলাম না স্যার। আপনাকে বুঝতে বলিনি, কফি বানাতে বলেছে। আপনাকে আমি এবার সত্যি সত্যি অফিস থেকে বের করে দেব। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। বলেই রিমঝিম রেস্টরুমের দিকে দৌড়ালো, আর কিছুক্ষণ পর কফি নিয়ে এসে বলল, স্যার, আপনার কফি। গুড, এবার আজকে শিডিউলটা বলুন। রিমঝিম তাড়াতাড়ি ডায়েরির পাতা উল্টে বলল, আজকে দুপুরে আপনার 2টা মিটিং আছে, আর রাতে বাসায় পার্টি আছে। আঙ্কেল বারবার করে বলেছেন আপনি যেন পার্টিতে উপস্থিত থাকেন। বুঝছি। আচ্ছা, আপনি এখন যেতে পারেন, তবে মেকআপ করতে বসবেন না। আসছে মেকআপ করবেন না কেন? মেকআপ করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? রিমঝিম, আমি কিন্তু শুনতে পাচ্ছি। আমি কিছু বলিনি স্যার। বলেই ছিমছিম দৌড়ে নিজের ডেস্কে চলে গেল। কিছুক্ষণ পর কেউ একজন বলল, এক্সকিউজ মি।
রিমঝিম মুখ তুলে তাকিয়ে দেখলো একটা মেয়ে তার ডেস্কের সামনে দাঁড়িয়ে তাকেই প্রশ্ন করছে। রিমঝিম সুন্দর করে বলল, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? জান কি রুমে আছে? জান? উফ, আমিও না, কাকে কি যে বলি। তুমি তো সামান্য সস্তা কর্মচারী, তুমি কি করে অর্কিডের নিকনেম জানবে? বাই দ্য ওয়ে, আমি অর্কিডের কথা বলছিলাম। ও কি রুমে আছে? আমি রুমে যাচ্ছি। বলে মেয়েটি অর্কিডের কেবিনে যেতে লাগলো। রিমঝিমও তার পিছু পিছু ছুটল। ম্যাম ম্যাম, কোথায় যাচ্ছেন? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন না। রিমঝিম মেয়েটাকে আটকাতে চাইলেও সে কোনো কথা শোনে না, সোজা অর্কিডের ক্যাবিনে চলে গেল। রিমঝিম পিছু ছুটল। অর্কিড তখন মিটিংয়ে ব্যস্ত ছিল। এই মুহূর্তে দুজন তার কেবিনে ঢোকায় সে বিরক্ত আর রাগী চোখে তাকালো, তবে মেয়েটার দিকে না, রিমঝিমের দিকে। রিমঝিম অর্কিডের না বলা কথা বুঝে নিয়ে মাথা নিচু করেই বলল, আই এম সরি স্যার, ইটস মাই ফল্ট। সরি বলতে হবে না। যাই হোক, আজকের মিটিং এই পর্যন্তই, আপনারা সবাই যেতে পারেন। অর্কিড বলতেই অফিসের সবাই যে যার মতো চলে গেলেন, শুধু রিমঝিম দাঁড়িয়ে আছে। মিস রিমঝিম, জি স্যার। আমি সবাইকে যেতে বলেছি। রিমঝিম বুঝতে পারেনি যে অর্কিড তাকেও যেতে বলেছিল। আই এম সরি স্যার, এক্ষুনি যাচ্ছি। বলে রিমঝিম তাড়াতাড়ি ক্যাবিন থেকে বেরিয়ে আসলো, কিন্তু হুট করেই মনে খটকা লাগলো। স্যার তো আমাকে কখনো এভাবে বেরিয়ে যেতে বলে না, তাহলে এই মেয়েটা কে যে পারমিশন ছাড়া কেবিনে ঢুকে গেল? তবুও স্যার কিছু বললো না, উল্টো তার জন্য মিটিং ক্যান্সেল করে দিল। বাই এনি চান্স উনি স্যারের কোনো আপনজন নয় তো? এসব ভেবে অর্কিডের ক্যাবিনে লাগানো দরজার দিকে তাকালো। বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, কেউ বের হচ্ছে না। সময় যত যাচ্ছে রিমঝিমের অস্থিরতা তত বাড়ছে। নিজের ক্রাশের সাথে অন্য কোনো মেয়ে সময় কাটালে সেটা মেনে নেওয়ার যায় কি? অবশ্যই না। কিন্তু রিমঝিম মেনে নিতে বাধ্য, কারণ নিজের বসের ওপর খবরদারি করার অধিকার তার নেই। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, মন কি আর এসব মানে? রিমঝিমের মন মেজাজ আজ বড্ড খারাপ হয়ে আছে। ঘড়িতে 6টা বাজতেই যেন স্বস্তি পেল। রিমঝিম 1 মিনিট হেরফের না করে অফিস ছুটি হওয়ার সাথে সাথেই বেরিয়ে গেল। যদিও প্রতিদিন অর্কিডকে জিজ্ঞেস করে বাসায় যায়, কিন্তু আজ অর্কিডকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি। অফিস থেকে বের হয়েই বিড়বিড় করতে লাগলো। মেয়ে দেখেই একদম গলে গেল। প্রতিদিন তো আমাকে জ্বালিয়ে মারে, 1 মিনিটের জন্য চোখের আড়াল হতে দেয় না। রিম এটা আনো, ওটা আনো, রিম এটা করো, ওটা করো। আর আজ একটা বাড়ির জন্য আমাকে ডাকার প্রয়োজন মনে করলো না। কেন রে, কেন? ওই মেয়ে কি আমার চেয়ে বেশি সুন্দরী যে তাকে পেয়ে আমার কথা মনেই পড়লো না? সারা দিন ধরে দরজা লাগিয়ে কিসের এত গল্প করতে হলো? রিমঝিম রাস্তায় দাঁড়িয়ে বিড়বিড় করছিল। ঠিক তখনই গাড়ির হর্ন বেজে উঠল। রিমঝিম চোখ তুলে তাকাতেই দেখল অর্কিডের গাড়ি। অর্কিড গাড়ি দরজা দিয়ে রাগী চোখে তাকিয়ে দেখে তাকে। রিমঝিমের এতক্ষণের সব বকবক মাথা থেকে বেরিয়ে গেল। এগিয়ে গিয়ে বলল, স্যার আপনি এখানে? রিমঝিমের কথা শেষ হতেই অর্কিড গাড়ি থেকে নেমে আসলো। কর্কশ কণ্ঠে বলল, আপনি নিজেকে কি ভাবেন মিস রিমঝিম? মানে? আপনি কার অনুমতিতে অফিস থেকে বেরিয়েছেন? স্যার অফিস ছুটি হয়ে গিয়েছে, তাই আমি চলে এসেছি। এতে অসুবিধা কোথায়? একজন পিএর কাজ এবং দায়িত্ব কি আপনাকে নতুন করে শেখাতে হবে? মানে কি, অফিস আওয়ার তো শেষ। আপনার কাজের সাথে অফিস আওয়ারের কোনো যোগাযোগ নেই। আমি যখন বলবো তখন আপনার অফিস শুরু হবে, আর আমি যখন বলবো তখনই শেষ হবে, বুঝছেন? আমি সব কাজ শেষ করেই এসেছি স্যার। আবার মুখে মুখে কথা বলছেন। জাস্ট 10 সেকেন্ড সময় দিচ্ছে, এর মধ্যে গাড়িতে উঠবেন, তা না হলে আপনাকে আর কাজে আসার দরকার নেই। রিমঝিম কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসল, কারণ সে জানে অর্কিডের কথার নড়চড় হয় না। এখন কিছু বলবে তাকে সত্যিই কাজ থেকে বের করে দিবে। গাড়ি চলছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জানে না রিমঝিম। প্রশ্ন করার ইচ্ছা হলেও করার উপায় নেই, কারণ অর্কিড বেজায় ক্ষেপে আছে। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে থামলো বিরাট বাংলোর সামনে। রিমঝিম গাড়ি থেকে নেমে অবাক চোখে তাকিয়ে রইল। বিরাট বাংলো সেজেছে নিয়ন আলোয়, চারদিকে গেস্টদের সমাগম। রিমঝিম এবার প্রশ্ন করেই বসল, স্যার আমরা এখানে এসেছি কেন? অর্কিডের ঝটপট উত্তর, অবশ্যই পার্টিতে এসছে, আর আপনি আজ আমার পার্টনার। আই মিন পার্টিতে আমাকে কোম্পানি দিবেন।
মানে কি স্যার? আমি বেশি কথা পছন্দ করি না জেনেও বারবার অহেতুক প্রশ্ন কেন করেন? ভিতরে চলুন। রিমঝিম কিছু বুঝে উঠতে না পারলেও অর্কিডের সাথে গেল। অর্কিড গেস্টদের সাথে রিমঝিমকে পরিচয় করিয়ে দিচ্ছিল। সব ঠিকই ছিল, রিমঝিমও খুশি ছিল, কিন্তু হঠাৎ সব বদলে গেল। হঠাৎ সকালের সেই মেয়েটা পার্টিতে এসে হাজির হলো আর এসেই অর্কিডকে জড়িয়ে ধরল। অর্কিডও হাসি মুখে জড়িয়ে নিল মেয়েটাকে। তারপর কিছুক্ষণ পর মেয়েটাকে ছেড়ে দিয়ে বলল, তুমি স্টেজে যাও, আমি আসছি। মেয়েটা চলে যেতেই অর্কিড রিমঝিমের দিকে তাকালো। রিমঝিমের ভেতর কি হচ্ছে সেসবের তোয়াক্কা না করে অর্কিড বলল, রিম, আপনার হাতের আংটিটা কি গোল্ডের? রিমঝিম নিজের হাতের দিকে একবার তাকিয়ে জবাব দিল। জি মানে কেন স্যার? অর্কিড উত্তর না দিয়ে এগিয়ে এসে রিমঝিমের হাত ধরল, তারপর আংটিটা খুলে নিল। স্যার কি করছেন এসব? অ্যাকচুয়ালি জেনির জন্য একটা রিং কিনেছিলাম, ভুলে সেটা অফিসে ফেলে এসছে। ও যদি জানতে পারে আমি গিফট আনিনি তাহলে কষ্ট পাবে, তাই আপনারটা নিয়ে নিলাম। এটা ওকে দিয়ে দিই, নতুনটা আপনি নিয়ে নিন। মানে কি, আমি আপনার আংটি নেব কেন? চিন্তা করবেন না, আমার কেনা রিংটা ডায়মন্ডের, আর যদি নতুনটা নিতে না চান এটা যত প্রাইস আমি দিয়ে দেব। তাছাড়া বসকে বিপদমুক্ত করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। বলে অর্কিড স্টেজের দিকে চলে যায় আর জেনিনকে আংটি পরিয়ে দিল। সবাই অবাক চোখে তাকিয়ে রইল। এত অবাক নয়নের মাঝে দুটো অশ্রুসিক্ত চোখও ছিল, যা কারোর নজরে পড়েনি। রিমঝিম নিজের কান্না আটকাতে কোনো রকমে পার্টি ছেড়ে বেরিয়ে আসে। রাস্তার পাশ দিয়ে হাঁটছে আর চোখে বারবার অর্কিডের আংটি পরানো দৃশ্যটা ভাসছে। রিমঝিম আর সহ্য করতে পারল না। হাঁটতে হাঁটতে এসে একটা নাইট ক্লাবের সামনে থামল আর নিজেই নিজেকে বলল, শুধু বড় লোকরাই কেন মজা করতে পারে, আমরা কেন নই? স্যার আপনি তো জানতেন আমি আপনাকে পছন্দ করি, তবু কি করে পারলেন অন্য একটা মেয়েকে আংটি পরাতে, তাও আবার আমার আংটি? কি করে পারলেন এত বড় খেলা আমাকে নিয়ে খেলতে? আমরা গরিব বলে আমাদের মন থাকতে নেই, তাই না? আমাদের নিয়ে খেলা করা যায়, তাই তো? না স্যার, আমাকে নিয়ে খেলতে আপনাকে দিব না, আপনাকে আমি জিততে দিব না। এক রাতে বিয়ে করা সম্ভব না, কিন্তু আমি আজ কারোর না কারোর সাথে ওয়ান নাইট স্পেন্ড করব। তারপর আপনাকে বুঝিয়ে দেব শুধু আপনারা নয়, আমরাও পারি মানুষকে নিয়ে খেলতে। আপনার জন্য আমার কোনো ফিলিংস নেই, প্রমাণ করে দিব। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল রিমঝিম। তারপর নাইট ক্লাবের ভেতরে পা বাড়ালো। নাইট ক্লাবের সবটা জুড়ে লোকজনের সমাগম। চারদিকে উচ্চস্বরে গান বাজছে, টেবিলে সাজিয়ে রাখা দেশি বিদেশি সব ড্রিঙ্কস। সেখানে থাকা সবাই নিজেদের পার্টনারের সাথে মজা করছে, কেউ ড্রিঙ্কস করছে, কেউ আবার পাশের জনের হাত ধরে নাচানাচি করছে। সাধারণত নাইট ক্লাবে এমনটাই ঘটে, কিন্তু এসব কিছুর মধ্যে একজনকে বেশ বেমানান লাগছে, আর সেটা হলো রিমঝিম। নাইট ক্লাবে সবাই মজা করতে আসলেও রিমঝিম এসেছে অন্য কারণে। সে টেবিলের এক কোণে বসে একের পর এক ড্রিঙ্ক নিচ্ছে। রিমঝিম এতক্ষণে যে নিজের তাল সামলাতে না পেরে বেসামাল হয়ে পড়েছে তাতে সন্দেহ নেই। সে গলা ছেড়ে বলল, আর একটা ড্রিঙ্ক প্লিজ। ওয়েটার রিমঝিমকে ড্রিঙ্ক না দিয়ে প্রশ্ন করল, ম্যাডাম এখানে একা এসেছেন? কেন? এখানে কোথাও কি লেখা আছে যে পার্টনারের সাথে আসতে হবে? ঠিক তা না, কিন্তু আপনি অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছেন ম্যাম। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি ড্রিঙ্ক দিন। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, আমি কি টাকা দিচ্ছি না? তাহলে কেন দিবেন না কেন? ওয়েটার কথা না বাড়িয়ে ওয়াইন এনে দিল। রিমঝিম কিছুক্ষণের মধ্যেই মাতাল হয়ে গেল। কেন স্যার, আপনি কেন আমায় ভালোবাসলেন না? আমি কতবার বোঝাতে চেয়েছি আমি আপনাকে ভালোবাসি, গত 3 বছর ধরে বোঝাতে চেয়েছি, আপনি নিজেও তো বুঝতেন, তবু কেন এমন করলেন? কেন ভালোবাসলেন না আমাকে? বলতে বলতে কেঁদে ফেলল রিমঝিম। তখন পিছন থেকে কেউ একজন বলে উঠল, আপনি কাঁদছেন কেন? কথাটা শুনে রিমঝিম মুখ তুলে তাকালো আর অবাক হয়ে বলল, আপনি? না, আপনি না। বলে আবার মুখ গোমরা করে নিল। কি হলো? আমি কি? সবটা বলুন।
আপনি দেখতে আমার একদম বসের মতো। কি আবল তাবল বকছেন? আপনাকে এত ড্রিঙ্ক কে দিয়েছে? এত ড্রিঙ্ক করেছেন যে নিজেকে সামলাতে পারছেন না? আপনি আমার বসের মতো কথা বলছেন কেন? কারণ আমি তোমার বস, স্টুপিড। আপনি আমার বস হলে আপনি এখানে কেন? অর্কিড মনে মনে বলল, কারণ আমি একটা ইডিয়েট। আমি ভেবেছিলাম এত রাতে মেয়েটা একা একা কোথায় চলে গেল। ওর কোনো বিপদ হয়নি তো? কে জানতো তিনি শুধু মেকআপ না, নাইট ক্লাবও চিনে। রিমঝিম হঠাৎ করেই অর্কিডের একদম কাছে এসে অর্কিডের দিকে তাকালো, তারপর বলল, আপনি আমার বস না, আপনি শুধু আমার বসের মতো দেখতে। আমার বস আমার কথা ভাবে না, হি ইজ এ বাস্টার্ড। রিমঝিমের কথায় অর্কিড পুরাই অবাক হয়ে গেল। কি বাস্টার্ড? রিমঝিম উত্তরে বলল, বাস্টার্ড, অ্যান্ড আই হেট দিস বাস্টার্ড। অর্কিড এবার বেশ রেগেই বলল, আপনি ওনাকে বাস্টার্ড বলছেন? এটা আপনার বস জানতে পারলে আপনার কি অবস্থা হবে জানেন? রিমঝিমের আবারও স্বাভাবিক উত্তর। জানি, শাস্তি দিবে, আমাকে চাকরি থেকে বের করে দিবে। অর্কিড মনে মনে বলল, কিন্তু মুখে বলল, তা আপনার কেন মনে হলো আপনার বস একটা বাস্টার্ড? কারণ উনি আমার সাথে মিষ্টি করে কথা বলেন, অন্য কারোর সাথে এভাবে কথা বলেন না। সব সময় আমার কেয়ার করেন, অন্য সবাইকে ভাগা দেন। বাহ, সাবাস। এই জন্য উনি বাস্টার্ড? না, এই জন্য না, উনি আমার সাথে এত ভালো ব্যবহার করেন যে আমি ভাবতাম উনি আমায় ভালোবাসেন, কিন্তু উনি আমায় বাসেন না। বলে আবার ভ্যা করে দিল রিমঝিম। আরে কি যন্ত্রণা, এখানে কাউদের কি হলো? এমন তো হতে পারে উনি আপনাকে ভালোবাসে। না, বাসে না। কিভাবে বুঝলেন আপনি? বুঝেছি, কারণ ওনার গার্লফ্রেন্ড আছে। রিমঝিমের কথায় অর্কিড আবারও ভেবাচাকা খেল। কি কি আছে? গার্লফ্রেন্ড। অর্কিড মনে মনে বলে উঠল, গার্লফ্রেন্ড? আমার আবার গার্লফ্রেন্ড আসলে কোথায়? আই হেট ইউ মিস্টার অর্কিড, আই হেট ইউ। রিমঝিমের কান্নার শব্দে অর্কিডের ধ্যান ভাঙল। আরে এভাবে কাঁদছেন কেন? ওনার প্রেমিকা থাকুক না থাকুক তাতে আপনার কি? আপনি কোনাকে পছন্দ করেন? পছন্দ? আমি ওনাকে পছন্দ করি না, ভালোবাসি। সেই যে ওনাকে প্রথম দিন দেখেছিলাম, সেই দিন থেকেই ভালোবাসি। 3 বছর থেকে আমি ওনাকে ভালোবাসি। রিমঝিমের কথা শুনে অর্কিড চোখ বড় বড় করে তাকালো। তাহলে এতদিন বলেননি কেন মিস? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু উনি বলার সুযোগই দেয়নি। আচ্ছা, যাই হোক, কাঁদবেন না প্লিজ। এভাবে কাঁদলে লোকে কি ভাববে? আমি কাঁদবো, আমার অনেক কান্না পাচ্ছে। উফ, কান্নাটা থামান প্লিজ। এমনও তো হতে পারে আপনার বসও আপনাকে ভালোবাসবে। না না, বাসবে না, বাসতে হবেও না। এতদিনে যখন বাসেনি, আর বাসার দরকারও নেই। তাহলে কাঁদছেন কেন? আমি ওনাকে ভুলে যেতে চাই, কারণ ওনার গার্লফ্রেন্ড আছে। মনে মনে অর্কিড বিরক্ত হয়ে বলল, উফ, আবার সে গার্লফ্রেন্ড? কাকে আমার প্রেমিকা ভাবছে কে জানে। যাই হোক রিমঝিম, এখন অনেক রাত হয়ে গিয়েছে। আজ ভুলার দরকার নেই। আজ যতটুকু ভুলেছ তাতেই হবে। বাকিটা অন্যদিন এসে ড্রিঙ্ক করে ভুলে যাও, কেমন? এখন বাসায় চলো প্লিজ। না না, আমি আজকেই ভুলবো। 3 বছরের ভালোবাসা একদিনেই ভুলে যাবে? একদিনে না, এক রাতেই ভুলে যাব। আমি সব প্ল্যান করে রেখেছি। ড্রিঙ্ক করে কাউকে ভোলা যায় না। তাহলে কিভাবে ভোলা যায়? আর ড্রিঙ্ক করে যখন ভোলা যায় না, তাহলে ড্রিঙ্ক করেছে কেন? একজনের পরিবর্তে অন্যজনকে ভোলা যায়, কিন্তু আমি আমার বসকে অনেক ভালোবাসি, তাই ওনার পরিবর্তে অন্যজনকে মেনে নেওয়া সম্ভব না। আর আমি যেটা করতে চলেছি সেটা স্বাভাবিক অবস্থায় করা সম্ভব না, তাই ড্রিঙ্ক করেছি। আপনি কি করতে চলেছেন? শুনুন, আমি ওনাকে ভুলে যেতে চাই। ওনার গার্লফ্রেন্ড আছে, আর আপনি ওনার মতো দেখতে, তাই আপনার সাথে 1 নাইট স্পেন্ড করে ওনাকে ভুলে যেতে চাই। প্লিজ, না বলবেন না, শুধুমাত্র এক রাতের জন্য। রিমঝিমের কথা শুনে অর্কিড নিজেকে আটকাতে পারল না। ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল রিমঝিমের গালে। ধমক দিয়ে বলে উঠল,
তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? আপনি আমায় মারলেন কেন? রিমঝিম প্লিজ কেঁদো না। আমি তোমার কথা শুনে নিজের রাগ সামলাতে পারিনি। আই এম সরি ডিয়ার। আমি মারার জন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? আমি সিনেমায় দেখেছি ব্রেকআপের পর সবাই এমনটাই করে, তাহলে আমি কেন পারবো না? আমাকে কেন কেউ পছন্দ করে না? আপনিও আমায় পছন্দ করেননি, তাই মেরেছেন। ঠিক আছে, আমাকে যখন আপনার পছন্দ না, আপনাকে আমার সাথে থাকতে হবে না। আপনি আবার বসের মতো দেখতে, তাই আপনাকে দিয়ে ওনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনার যা পছন্দ না। অর্কিড মনে মনে বলল, কি অদ্ভুত মেয়ে, আমাকে বলতে আমার সাথে রাত কাটাতে চাচ্ছে। আপনার যখন আমাকে পছন্দ না, আমি অন্য কারোর সাথে যাব। ওয়ান নাইট স্ট্যান্ড না করে আমি কোথাও যাব না। আপনি আমার সাথে নাইট স্ট্যান্ড করতে না চাইলে আমি অন্য কারোর সাথে করব। কি করবে তুমি? ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দে। আর একটা কথা বলবো না, বাসায় চলো বলছি। বললাম তো আমি যাব না, আমি হোটেলে যাব। রিমঝিম সিন ক্রিয়েট করো না। আমি জানি তোমার গায়ে হাত তোলার অধিকার আমার নেই, কিন্তু তুমি আমায় বাধ্য করছো। চলো বলছি। কোথায় যাব? হোটেলে? আপনি যাবেন আমার সাথে? অর্কিড লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, তোমার এতই শখ ওয়ান নাইট স্ট্যান্ডের? ঠিক আছে চলো। নাইট স্ট্যান্ড কত প্রকার ও কি কি আমি তোমাকে বোঝাবো। তুমি মেয়ে হয়ে যদি সুযোগ দিতে চাও, আমি একটা ছেলে হয়ে কেন সুযোগ নেব না? চলো। রিমঝিম আপত্তি করল না। সে অর্কিডের সাথে সাথে হাঁটছে, কিন্তু মাতাল অবস্থায় ঠিকমতো হাঁটতে পারছে না। রিমঝিম হাঁটতে পারছে না দেখে অর্কিড তাকে কোলে তুলে নিল। তারপর হোটেলের বদলে তার নিজের বাসায় নিয়ে গেল। তারপর নিজের বিছানায় শুইয়ে দিল। প্রায় 1 ঘন্টা পর রিমঝিমের গলায় লাভ বাইটের ওপর হাত বুলাতে বুলাতে অর্কিড বলে উঠল, আগামীকালের সারপ্রাইজের জন্য তৈরি হও রিমঝিম। দেখা যাক আমার বেডে নিচে কি অবস্থা আবিষ্কার করে তোমার কি অবস্থা হয়। দেখা যাক তোমার ওয়ান নাইট স্ট্যান্ডের শখ মিটল কিনা। সকালে তুমি নিজের এই অবস্থা দেখে কি করো, এখন সেটাই দেখার পালা। সকালে সোনালি রোদ চোখে এসে পড়তেই রিমঝিমের ঘুম ভাঙল। সে পিটপিট করে চোখ মেলে তাকাতেই চোখ থেকে ঘুম এক ছুটে পালালো। রিমঝিম তাড়াতাড়ি করে উঠে বসলো আর চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো সে কোথায় আছে। আমি আমার ঘরের দেয়ালে কাল রং করলাম কখন? আরে আরে, আমার ঘরের সব কিছু হঠাৎ বদলে গেল কি করে? ওয়েট ওয়েট, এটা তো আমার ঘর না। আমার ঘর কোথায়? দূর চাই, কি সব আবোল তাবোল বকছি। আমার ঘর তো ঘরের জায়গাতেই আছে, বরং আমি এখানে কেন? এটা কার ঘর? আর আমি এখানে কি করছি? আ রিমঝিমের মনে মনে বলা কথাগুলো চিৎকারের রূপ নিল যখন দেখল তার আশেপাশে কেউ উল্টো পাশ হয়ে ঘুমিয়ে আছে। এটা কে? সে যেই হোক, আমার পাশে কি করছে? এই যে শুনছেন, কে আপনি? এখানে কি করছেন? না না, মানে আপনি না, আমি এখানে কি করছি? এই যে কথা বলুন, কিছু বলছেন না কেন? অর্কিড বেঘরে ঘুমাচ্ছে। অর্কিডের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, তাই রিমঝিমের কথা কানে গেল না। আমি কি তবে এই লোকটাকে খুন করে ফেলেছি? তাই হবে হয়তো। তা না হলে কথা বলছে না কেন? আল্লাহ, এখন আমি কি করব? কি করব? বলেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রিমঝিম, আর সাথে সাথেই আবার বিছানায় বসে বেডশিটে নিজেকে নিজেই ঢেকে নিল। আমার সাথে এসব কি হচ্ছে? আমার জামা কাপড় কোথায়? আমি বিনা পোশাকে খালি গায়ে কেন? ওয়েট, এইখানে আসলে হচ্ছেটা কি? রাতে আমি স্যারের সাথে পার্টিতে গিয়েছিলাম, সেখান থেকে নাইট ক্লাবে। তারপর তারপর কি হয়েছিল? আমি এভাবে খালি গায়ে মানে কি? মানে আমি এই লোকটার সাথে? না না, এইসব কিছুতেই হতে পারে না। ভেবে রিমঝিম পাশের ছেলেটার গা থেকে চাদরটা সরিয়ে দেখল। সাদা ফর্সা খালি গা দেখে তাড়াতাড়ি চাদর টেনে দিল। তার মানে সত্যি সত্যি ওয়ান নাইট স্ট্যান্ড করেছি? ও মাই গড, আমি এই লোকটার সাথে? ছি 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 ছি, আমি এসব কি করে করলাম? আমি সমাজে মুখ দেখাবো কি করে? না, এখন এইসব ভাবার সময় নেই। আমাকে এখান থেকে পালাতে হবে। এই ছেলেটা জেগে ওঠার আগেই পালাতে হবে, যেন এই ছেলেটা আমাকে আর কোনোদিন খুঁজে না পায়। যেমন ভাবনা তেমন কাজ। রিমঝিম তাড়াতাড়ি করে মেঝে থেকে জামা কাপড় উঠিয়ে পরে নিল। তারপর
তাড়াহুড়ো করে বেডরুম থেকে বের হয়ে আসলো, কিন্তু রুম থেকে বের হয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে নামতে তার চলার গতি কমে আসলো, আর চারদিকে চোখ ঘুরিয়ে দেখে বলল, এটা কার বাসা? বাসাটা তো চেনা চেনা লাগছে কেন? ওয়েট, এটা তো স্যারের না। এটা কিছুতেই হতে পারে না, আমার কোথাও ভুল হচ্ছে, আমি হয়তো স্বপ্ন দেখছি। বলেই নিজেই নিজের হাতে জোরে চিমটি কাটলো আর ব্যথায় কুকিয়ে উঠল। তার মানে এসব সত্যি? আর আমি কার সাথে রাত কাটিয়েছি? স্যারের সাথে? ও মাই গড! না না, এটা কিছুতেই হতে পারে না, আমি ভুলভাল ভাবছি। রিমঝিম ফিরে আসবে আসবে করেও আসতে পারল না। মনের সন্দেহ দূর করার জন্য আবারও রুমে ফিরে গেল, আর বিছানার পাশ ঘেঁষে নিচে বসে চাদর সরালো। আর সাথে সাথেই তার চোখ কপালে উঠে গেল, কারণ পাশে শুয়ে থাকা ছেলেটা তার বস অর্কিডই। রিমঝিম আবারও দেখে নিল, অর্কিডও খালি গায়ে শুয়ে আছে। রিমঝিম আয়নায় নিজের দিকে তাকিয়ে গলার লাভ বইটের দাগ দেখে নিশ্চিত হলো সে রাতে কি ঘটিয়েছে। ধীরে ধীরে রাতের সব কথা মনে পড়তে লাগলো তার। আমি স্যারের সামনে মুখ দেখাবো কি করে? আমি এতটা নিজে কি করে নামলাম? আল্লাহ, আমি এত ভুলভাল কিছু কি করে করতে পারলাম? আমার সব শেষ হয়ে গেল। স্যার আমাকে কি ভাবলেন? যাক, এখন আর এসব ভেবে কি হবে? তার চেয়ে স্যার জেগে ওঠার আগে এখান থেকে চলে যাই, পরে একসময় স্যারের কাছে ক্ষমা চেয়ে নিব। রিমঝিম অর্কিডের বাসা থেকে ছেড়ে বেরিয়ে আসলো, মনে মনে ভাবতে লাগলো। রিমঝিম, তুই নিজের হাতে নিজের পায়ে কি করে কুড়াল মারলি? মান সম্মান তো গেলই, সাথে চাকরিটাও। বাড়ি ফিরে সবাইকে কি জবাব দিব আমি? স্যারের সামনেই বা কোন মুখে দাঁড়াবো? ভাবতে ভাবতে হাঁটছিল রিমঝিম, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। রিমঝিম আনমনে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে অফিসের ম্যানেজার বলে উঠলেন, রিমঝিম, কোথায় তুমি? এখনও অফিসে আসোনি কেন? আজ আমাদের 2টা ডিল হওয়ার কথা আছে, ভুলে গেছো? স্যার আসতে লেট হবে, তাই বলে তুমিও লেট করবে? অন্তত আজকের দিনে লেট করার মানায় না। তাড়াতাড়ি অফিসে এসে ফাইল সাবমিট করো, তা না হলে অনেক লস হয়ে যাবে। কিন্তু ম্যানেজার সাহেব। আমি তোমার কোনো বাহানা শুনতে চাইনি, 5 মিনিটের মধ্যে সব ফাইল রেডি চাই আমার। ম্যানেজার সাহেব ফোন কেটে দিলেন। রিমঝিম এই ডিলের সর্বাত্মক দায়িত্ব আছে, তাই সে চাইলেও বিষয়টা এড়িয়ে যেতে পারবে না। তাই মনে মনে ঠিক করলো অর্কিড অফিসে যাওয়ার আগেই সে অফিসে গিয়ে সব কাগজপত্র ডকুমেন্টস ঠিকঠাক করে দিয়ে চলে আসবে। যেমন ভাবনা তেমন কাজ। রিমঝিম অফিসে গিয়ে সব কাগজপত্র গোছাচ্ছিল, ঠিক তখনই অফিসে অর্কিডের আগমন ঘটে। সাদা ধপধপে শার্ট আর ওপরে কালো কোট, ফর্মাল প্যান্ট, সাথে ব্ল্যাক শু। কি অপরূপ সুদর্শন লাগছে অর্কিডকে। কিন্তু এখন এসব দেখার সময় নেই রিমঝিমের। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অর্কিডের চোখকে ফাঁকি দেওয়া। তাই সে তাড়াতাড়ি নিজের ডেস্কের নিচে বসে পড়ল। অর্কিড শার্টের হাতা ফোল্ড করতে করতে এসে রিমঝিমের ডেস্কের কাছে এসে দাঁড়ালো। ডেস্কের দিকে মুখ বাড়িয়ে বলল, গুড মর্নিং মিস রিমঝিম। রিমঝিম মুখ তুলে তাকাতেই অর্কিড আবারও বলে উঠল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অফিসে লুকোচুরি খেলার জন্য আপনাকে চাকরি দেওয়া হয়নি। 3 সেকেন্ডের মধ্যে আমার কেবিনে আসবেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে অর্কিড নিজের কেবিনে এসে বসে আছে, কিন্তু রিমঝিমের হদিস নেই। যদিও রিমঝিম প্রতিদিন অর্কিডের পিছু পিছু তার কেবিনে আসে, কফি দেয় এবং দিনের সব কাজ সম্পর্কে অর্কিডকে আপডেট জানায়, কিন্তু আজ অর্কিড বলার পরও আসেনি। এদিকে রিমঝিম মনে মনে ভাবছে, আমি কি করে স্যারের মুখোমুখি দাঁড়াবো? উনি অন্য একজনের সাথে এঙ্গেজড। আমি সেটা জেনেও কি করে এসব করলাম? ছি 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 ছি, উনি নিশ্চয়ই আমার কাছ থেকে এমন আচরণ আশা করেননি। উনি যদি আমার কাছে জানতে চান আমি কেন এমন করেছি, এর জবাব কি দিব আমি? আমি কোনোভাবেই ওনার যোগ্য নই, তবুও আমি এমন করেছি। উনি নিশ্চয়ই আমাকে লোভী ভাবছেন, খারাপ মেয়ে ভাবছেন। ভাবাটাই স্বাভাবিক। আমি জানি উনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন। না, আমি পারবো না ওনার মুখোমুখি হতে। যেমন ভাবনা তেমন কাজ। রিমঝিম অন্য একজন মেয়েকে রিকোয়েস্ট করলো আজ তার কাজগুলো যেন সে করে দেয়, কারণ তার শরীর ভালো লাগছে না, তাই বাসায় যেতে চায়। মেয়েটির রিমঝিমের কথায় রাজি হয়ে কিছুক্ষণ পর কফি নিয়ে অর্কিডের কেবিনে গেল।
স্যার আপনার কফি। অর্কিড মেয়েটির দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, আমাকে কফি দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। মিস রিমঝিম কোথায়? আসলে স্যার, রিমঝিম বলছিল ওর শরীর খারাপ লাগছে, তাই বাসায় যেতে চাই। আমাকেই বললো আপনাকে কফি দিতে। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। মেয়েটি চলে যেতেই অর্কিড অফিসের ল্যান্ডলাইনে ম্যানেজারকে ফোন দিল। জি স্যার, বলুন। মিস রিমঝিম কি ছুটির আবেদন করেছেন? জি স্যার, আমাকে বলেছে, তবে এখনও অ্যাপ্লিকেশন জমা দেয়নি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন জমা দিলে বলবেন, ছুটি দেওয়া হবে না। কিন্তু স্যার, আমি যা বললাম তাই করুন। সিমসিম তো কাজে ফাঁকি দেয় না। আজ হয়তো সত্যিই শরীর ভালো না। সেটা আমি বুঝবো, আপনাকে বুঝতে হবে না। ওকে আমার কেবিনে পাঠান এখনই। জি স্যার। অর্কিড রাগে গজগজ করতে করতে ফোন রাখল। কিছুক্ষণ পর রিমঝিম দরজায় নক করে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আসবো? অর্কিড কিছুটা বিরক্ত নিয়েই জবাব দিল। আসুন। রিমঝিমকে দেখেই বোঝা যাচ্ছে সে অস্বস্তিতে আছে, তবে এই অস্বস্তিতে লজ্জা কম, ভয় মনে হচ্ছে বেশি। সে রীতিমতো কাঁপছে। রিমঝিম ভয়ে ভয়ে অর্কিডের দিকে একটা পেপার এগিয়ে দিল। অর্কিড পেপারটা হাতে নিয়ে অগ্নি চোখে তাকালো, তারপর ধমকে বলল, আপনি নিজেকে কি মনে করেন মিস রিমঝিম? স্যার, রিজন লেটার মানে কি? আপনি চাকরি করতে চান না, তাই তো? আসলে স্যার। বেশ, চাকরি করার প্রয়োজন নেই। বলেই রিজাইন লেটারে সাইন করে দিল অর্কিড। নেন, এবার খুশি? রিমঝিম বুঝতে পারল না কি উত্তর দিবে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আপনি চাকরি ছেড়ে দিতে চাইলে তাতে আমার কিচ্ছু করার নেই, কিন্তু গতকাল রাতের ব্যাপারে বলার আছে। রাতের ব্যাপারে? আপনার আর আমার মধ্যে এখন বস অ্যাসিস্ট্যান্ট সম্পর্ক শেষ। এবার বলুন, আপনি গতকাল রাতের ঘটনার দায়িত্ব কিভাবে নেবেন? দায়িত্ব? অবশ্যই দায়িত্ব। এই ঘটনার সম্পূর্ণ দায়ভার আপনার। কি কি করেছেন আশা করি মনে আছে। এখানে আমার কোনো হাত ছিল না। আমি সত্যি দুঃখিত এবং লজ্জিত স্যার, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমার প্রশ্ন আসছে কোথা থেকে? আগে সমস্যার সমাধান করুন। এই ঝামেলা শেষ কোথায়? স্যার আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। আশ্চর্য, আপনি বলুন বা না বলুন, তাতে কিছু কি বদলাবে? আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না। ফ্লোরের দিকে তাকিয়ে থাকলে বুঝবেন কি করে? আমার দিকে তাকান, তাকান বলছি। রিমঝিম তাকাতেই অর্কিড বলল, ধরুন এই সেম কাজটা যদি আমি করতাম, মানে আমি যদি আপনাকে জোর করে রাত কাটাতাম, ফলাফল কি হতো? স্যার আমি রিমঝিম আর কিছু বলতে পারল না। তার চোখ ফেটে কান্না পাচ্ছে। সে নিজেকে আটকাতে না পেরে কেঁদেই ফেলল। অর্কিড রেগে গিলে বলল, মিস রিমঝিম, এটা আপনার বাসা নয়, এটা অফিস। প্লিজ সিন ক্রিয়েট করবেন না। কান্না থামান। রিমঝিম কেঁদেই চলেছে। কি হলো? কান্না থামাতে বললাম না? আমি খারাপ কিছু করার আগে থামুন। রিমঝিম কোনোমতে চোখ মুছল। সাথে ফোন আছে? জি স্যার। বেশ, বাসাটা ফোন করুন তো। কার বাসায় স্যার? কার বাসায় মানে? অবশ্যই আপনার বাসায়। কিন্তু কেন বাসায় ফোন করব কেন? আপনার মাকে ফোন করে বলবেন দুটো খবর দেওয়ার আছে, একটা ভালো একটা খারাপ। কোনটাকে শুনতে চায়? যদি বলে খারাপটাকে শুনতে চায়, তাহলে বলবেন আপনার চাকরি চলে গিয়েছে। আর ভালো খবর হলো আজ আপনার বিয়ে। অর্কিডের কথায় রিমঝিম যেন আকাশ থেকে পড়ল। বিয়ে মানে কি? গতকালের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই উনি এখন যার তার সাথে আমার বিয়ে দিয়ে দিবেন? মনে মনে বলল রিমঝিম। কি তো ভাবছেন? ফোন করুন। স্যার বিয়ের কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে কথা দিচ্ছি কাল রাতের ব্যাপারে কেউ কোনো দিন কিছু জানতে পারবে না। আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ। কিসের শাস্তি? শাস্তি আমি আপনাকে দিচ্ছি নাকি আপনি আমাকে দিচ্ছেন? আর বিয়ের প্রয়োজন নেই মানে? এত কিছুর পরও বিয়ে করবেন না? এই ঘটনার পুরো দায়ভার আমার, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। কিভাবে নিশ্চিত হব শুনি? কে বলতে পারে? আপনি আমার বাচ্চা পেটে নিয়ে ঘুরছেন না? কি? বাচ্চা মানে কি? বাচ্চা আসলো কোথায় থেকে? কোথা থেকে এসেছে রিপিট করব? রিমঝিম নিজের পেটের দিকে একবার তাকিয়ে আবারও অর্কিডের দিকে তাকালো। সাথে সাথে অর্কিড বলল, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন হয়তো জানবেন না, 2-1 মাস পর জানবেন আপনি কনসেপ্ট করেছেন। না, এটা হতে পারে না। হতে পারে না?
সেই গ্যারান্টি কে দিল? ধরুন হয়ে গেল, আপনি কনসিভ করে ফেললেন, তখন কি করবেন? এর ড্রাইভার কে নেবে? ভুল যেহেতু আমি করেছি, আমিই নিব। তা কি করে নেবেন? ও কি মেরে ফেলতে চাইবেন, তাই তো? স্যার, কান্না করে কি কোনো সমাধান হয়? তাহলে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? কান্না থামান। তাছাড়া একটা নিষ্পাপ বাচ্চার ক্ষতি করার অধিকার আপনার আছে কি? এসব ঘটার আগে বিয়ে করা উত্তম। আর কথা বাড়াবেন না, গাড়িতে যান, আমি আসছি, কাজ অফিস যাব। স্যার আমার কথাটা একটু শুনুন। জি বলুন, শুনছি। এছাড়া কোনো সমাধান আছে আপনার কাছে? স্যার বাচ্চা তো নাও হতে পারে, আমি তো কনসিভ নাও করতে পারি। তাতে কি, কাল রাতে যা ঘটে গিয়েছে সেটা কি বললে যাবে? তাই বলে বিয়ে করতে হবে? এমনভাবে কথা বলছেন যেন আপনাকে বিয়ে করার জন্য আমি দেওয়ানা হয়ে গেছি। যা ঘটেছে তার একটা সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করছি শুধু। তা না হলে আপনাকে কে বিয়ে করতো? বিয়ে করতে মানে আপনি আমায় বিয়ে করবেন? অন্য কারোর সাথে বিয়ে? অর্কিড স্তব্ধ চোখে রিমঝিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো মেয়েটা আসলে সুস্থ নাকি মানসিক বিকারগ্রস্ত। মিস রিমঝিম, আপনি ঠিক আছেন? রাত কাটিয়েছেন আমার সাথে, এখন অন্য কারোর সাথে বিয়ে দেবো মানে বুঝলাম না। আপনি আমায় বিয়ে করবেন? কি করে সম্ভব? আপনার সাথে বিয়ের আগে এক বিছানায় ঘুমাবো, সেটা তো সম্ভব ছিল না। যাই হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন সে বাদ দিয়ে গাড়িতে গিয়ে বসুন। কিন্তু স্যার আপনার পরিবার এই বিয়ে মানবে না। তা তো মানবেই না, কিন্তু এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, তাই বাধ্য হয়ে বিয়ে করতে হবে। গাড়িতে অর্কিড আর রিমঝিম পাশাপাশি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। রিমঝিমের ভেতরে ভীষণ অপরাধবোধ কাজ করছে। স্যার বাধ্য হয়েছেন আমাকে বিয়ে করতে। স্যারের পরিবার আমাকে কখনো মেনে নেবেন না। ওনার গার্লফ্রেন্ড যখন সব জানতে পারবে তখন কি ঘটবে? আমি স্যারের জীবনটা নষ্ট করে দিলাম, সাথে নিজেরটাও। আমরা কোনো দিনই সুখী কাপল হতে পারবো না। কিছু কিনবেন? অর্কিডের ডাকে হুঁশ ফিরল রিমঝিমের। কিছু বলছিলেন স্যার? বলছে হুটহাট বিয়ে, তার উপর পরিবারকে না জানিয়ে। যাই হোক, যত কিছুই হোক, আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। কোনো কিছুই কেনা হয়নি, শাড়ি গয়না, মোস্ট ইম্পর্টেন্টলি মেকআপ। চলুন সব কিছু কিনে দিই। না না স্যার, কিছু লাগবে না। আপনি বললে তো হবে না, দায়িত্বটা আমার, আমি কোনো রকম অপূর্ণতা রাখবো না। চলুন বলছি। রিমঝিম যেতে না চাইলেও অর্কিড জোর করে তাকে শপিং করে দিল। তারপর পার্লার থেকে মেকআপ করিয়ে বউ সাজিয়ে আনলো। অর্কিডের কিছু বন্ধুর উপস্থিতিতে তাদের বিয়ে পড়ানো হলো। এদিকে অপরাধবোধ, অন্যদিকে পরিবারকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করার ভয় নিয়ে ঘোমটা মাথায় দিয়ে বসে আছে রিমঝিম। রাত প্রায় 1টার কাছাকাছি, কিন্তু অর্কিড রুমে আসছে না। অনিশ্চয়তা আর ভয় চেপে ধরেছে রিমঝিমকে। খুব কান্না পাচ্ছে, বারবার মনে হচ্ছে যা হয়েছে ঠিক হয়নি। অর্কিডকে এমন একটা অবস্থায় ফেলা কিছুতেই উচিত হয়নি। কথায় আছে সবচেয়ে ভারী বস্তু অনুশোচনার ভার বয়ে বেড়ানো। ঘড়িতে যখন রাত 2টার কাছাকাছি, ঠিক তখন অর্কিড রুমে ঢুকলো। আর ঢুকেই ভেবাচাকা খেলো, কারণ রিমঝিম হাউমাউ করে কাঁদছে। হুট করে কি হলো অর্কিডের মাথায় ঢুকলো না, তাই তাড়াতাড়ি রিমঝিমের কাছে গেল। কি হয়েছে রিমঝিম, তুমি কাঁদছো কেন? অর্কিডের কথা শুনে রিমঝিম মুখ তুলল, কিন্তু অর্কিডকে দেখে তার কান্না যেন দ্বিগুণ বেড়ে গেল। আরে কি হয়েছে বলবে তো? স্যার আপনি আমায় ক্ষমা করে দিন প্লিজ। আপনার এই অবস্থার জন্য আমিই দেন, কিন্তু বিশ্বাস করুন আমি এসব চাইনি। আমার এই অবস্থা বলতে কি বোঝাতে চাইছ? আমার মতো একটা মেয়েকে তো আপনার বিয়ে করার কথা ছিল না। কোথায় আপনি আর কোথায় আমি? আমার জন্য আপনার বাবা মা, আপনার প্রেমিকা আপনাকে ভুল বুঝবে। ওয়েট ওয়েট, গতকাল থেকে শুনে যাচ্ছি আমার প্রেমিকা আমার প্রেমিকা। এই প্রেমিকা আসলে কোথা থেকে সেটাই বুঝতে পারছি না। আমার প্রেমিকাটা কে শুনি? কেন, গতকাল যাকে আংটি পরিয়েছেন? হোয়াট? তোমার মাথা ঠিক আছে রেমছে? কি আবল তাবল বকছ? জেনে আমার প্রেমিকা মানে? তোমার ঠিক কি দেখে মনে হলো জেনে আমার প্রেমিকা? উনি কাল আপনার সাথে। আমার সাথে কি? পুরোটা বলো। উনি আপনাকে জড়িয়ে ধরেছিল, আমি দেখেছি। তাছাড়া আপনি ওনাকে কাল আংটিও পরিয়েছেন। রেমঝিম, জেনি আমার সৎ বোন। আমি ভাবতে পারছি না তুমি আমাদের নিয়ে এসব ভেবেছ। গতকাল ওর এঙ্গেজমেন্ট ছিল, কিন্তু ও অন্য একজনকে ভালোবাসে,
তাই বাবা মায়ের পছন্দের ছেলের হাতেও রিং পরতে চাচ্ছিল না। তো অফিসে এসেছিল আমাকে রিকোয়েস্ট করতে যেন আমি এঙ্গেজমেন্টটা না হতে দিই। আমিও তাই ওকে গিফটের নামে রিং উপহারটা দিই, যাতে ওকে এঙ্গেজমেন্টের রিংটা পড়তে না হয়। সবাই যখন জিজ্ঞেস করলো আমি কেন এমন করেছি, তখন বাবা মাকে সবটা খুলে বলে, আর বিয়েটা ভেঙে যায়। আর তুমি তার মধ্যে ছি, আপনি এসব কি বলছেন? যা সত্যি তাই বলছে। প্রেমিকা না হয় মানে মানলাম, কিন্তু আপনার বাবা মাও তো আমাকে মানবে না। মানবে না? কি বললো? আপনিই তো বলেছিলেন। আমি বলেছি লোকই বিয়েটা মানবে না, তোমাকে মানবে বা কখন বললাম? শিক্ষিত সুন্দরী ভদ্র একটা মেয়েকে মেনে না নেওয়ার কারণ দেখতে পাচ্ছি না। তাছাড়া তুমি অচেনা কেউ না, মা বাবা দুজনে তোমাকে পছন্দ করে। সবচেয়ে বড় কথা, বাবা মা আমার সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলবে না। যে মেয়ে নাইট ক্লাবে যায় সে ভদ্র। আমি কাল ক্লাবে না গেলে তো আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হতো না। তুমি তো মাথা মোটা কেন রিম? তোমার কি মনে হয় গতকাল আমাদের মধ্যে সবকিছু হয়েছে? মানে মানে আমাদের মধ্যে কাল কোনো কিছু হয়নি। আমাকে তুমি এতটা নিজ ভাবলে কি করে যে আমি তোমার মতো মাতাল হওয়ার সুযোগ নেব? তোমার সারা শরীর থেকে মদের স্মেল আসছিল, তাই আন্টিকে বলেছিলাম যে আমাকে বদলে দিতে। তবে হ্যাঁ, আমরা একসাথে ঘুমিয়েছি, এটা সত্যি। আর সেটা শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, যেন এরপর আর ক্লাবে যাওয়ার সাহস না পাও। আপনি সত্যি বলছেন? বিশ্বাস করতে ইচ্ছে হলে করো, না হলে করো না। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? কারণ গত 3 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি। আপনি এসব কি বলছেন স্যার? জানতাম তুমি অবাক হবে, তবে এটাই সত্যি। আসলে আমি তোমাকে ভালোবাসার কথা বলতে পারিনি। যদি তুমি ভাবো আমি তোমাকে খারাপ চোখে দেখছি, বস ও অ্যাসিস্ট্যান্টের উপরে খারাপ নজরে তাকাচ্ছে, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? তাই বলতে পারিনি। আমি এই দিনটার অপেক্ষা ছিলাম, কবে তুমি এসে বলবে স্যার আমি আপনাকে ভালোবাসি। যাই হোক, অবশেষে বলেছ, আমি তাই খুশি। এবার থেকে তুমি আমার আর আমি তোমার। আমি সরি তোমাকে এভাবে বিয়ে করার জন্য। আসলে আমি সুযোগটা মিস করতে চাইনি, তাই বাচ্চা আর কাল রাতের ব্যাপারে মিথ্যে বলেছিলাম। স্যার, আপনি সত্যিই আমায় ভালোবাসেন? ভালো না বাসলে এত কিছু করতাম? তোমাকে সবসময় সাথে রাখি। কেন রাখি বলছো না? আমি বিশ্বাস করতে পারছি না, মনে হচ্ছে সব স্বপ্ন দেখছি। অর্কিড এবার এগিয়ে এসে রিমঝিমের কপালে চুমু খেয়ে বলে উঠল, এবার বিশ্বাস হলো? হয়েছে। অর্কিড প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট লাল বক্স বের করে। বক্সের ভেতর থেকে একটা খুব সুন্দর ডায়মন্ডের রিং বের করে রিমঝিমের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে হাতে চুমু খেয়ে বলল, পছন্দ হয়েছে রিংটা? রিমঝিম আংটিটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ। আপনি তো আমায় আজকের রাতে এত সুন্দর একটা উপহার দিলেন, কিন্তু আমার কাছে তো কিছু নেই। তাহলে আমি আপনাকে এখন কি উপহার দিব? অর্কিড মুচকি হেসে বলল, কে বলেছে তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো উপহার নেই? তোমার কাছে আমাকে আজকে রাতে দেওয়ার জন্য যে অমূল্য উপহার আছে, তা পৃথিবীর আর অন্য কারো কাছে নেই। বলেই ঠোঁট কামড়ে হাসল অর্কিড। রিমঝিম লজ্জায় অর্কিডের বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে অর্কিডকে জড়িয়ে ধরে। অর্কিড মৃদু হেসে রিমঝিমের ঠোঁটজোড়া দখল করে নিয়ে পাগলের মতো কিস করতে লাগে। রিমঝিম উত্তেজনায় অর্কিডের মাথার পেছনের চুল খামছে ধরল। আস্তে আস্তে দুই ঠোঁটের মিলনের গভীরতা আরও বাড়তে লাগলো। ঘরের লাইট বন্ধ হয়েছে বেশ কিছুক্ষণ হলো, তবে খানিক বাদে বাদে শোনা যাচ্ছে অভিমান ভরা কণ্ঠ, কখনো হাসির কলকল শব্দ, তো আবার খানিকক্ষণ পর আবারও রিমঝিমের চাপা আর্তনাদ, মৃদু স্বরের শীতকার আর উষ্ণ গঙ্গানির শব্দে মুখরিত হয়ে আছে এই ফুলসজ্জার রুম।